একটু বন্ধ করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমরা যারা জয়েন করেছো, আমার সাথে যারা জয়েন করেছো, কাইন্ডলি একটু আমাকে জানাইও হচ্ছে তোমার ভিডিও ঠিকঠাক আছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু জানাইও। তোমরা যারা আসছো তোমাদের বন্ধুদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দাও এবং গ্রুপটাতে দিয়ে দাও। তোমরা কাইন্ডলি যারা আসছো আমাকে একটু জানাও হচ্ছে ঠিকঠাক আছে কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা তোমাদের গ্রুপের এই গ্রুপগুলোতে কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং কাইন্ডলি আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা যারা আসছো ক্লাসে তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে এবং তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আচ্ছা, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, তারপর আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, গ্রুপে একটু দিয়ে দাও কাইন্ডলি।
আচ্ছা, আমাদের সাথে সাফি, হ্যাঁ, তারপর হচ্ছে জাহিন, তাসনিম। আচ্ছা, যারা আছো সবাই একটু আর 1 মিনিট অপেক্ষা করো, দেখি আমাদের লাইভে। আমরা এখনই লাইভটা শুরু করব। আচ্ছা, সো চলো আজকের লাইভটা আমরা শুরু করতে যাই। আজকে প্রথমে আমরা যে টপিক নিয়ে আমাদের অণুজীবের লেকচার 4, এই যে টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। দেখো, আমাদের এই বইয়ে অণুজীব অধ্যায়ের মধ্যে 3টা ভাইরাস ঘটিত রোগের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে তোমার ভাইরাল হ্যাপাটাইটিস, আরেকটা হচ্ছে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর, আরেকটা হচ্ছে তোমার উদ্ভিদের রোগ সংক্রান্ত ভাইরাস ঘটিত রোগ সংক্রান্ত হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস বা পেপের মোজাইক রোগ। সো এই 3টা রোগ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রোগটা, যেটা পরীক্ষায় সিকিউতে তোমাদের বেশি প্রশ্নস্থ দেখা যায়, ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে কথা বলবো। সো প্রথমে আসো আমরা যদি একটু হ্যাপাটাইটিস শব্দটার দিকে একটু যদি তাকাই। হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস দেখো, এখানে হ্যাপা দ্বারা কি মিন করতেছে? হ্যাপা দ্বারা আসলে মিন করে হচ্ছে যকৃত বা লিভারকে, আর আইটিস দ্বারা মিন করতেছে প্রদাহ। দেখো, আইটিস এই অংশটা যদি কোনো শব্দের শেষে থাকে, তোমরা প্রদাহ মিন করো। যেমন ধরো মেনিনজাইটিস, মস্তিষ্ক বা তোমার আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে আবরণ আছে, মেনিনজিসের প্রদাহ হলে আমরা বলি মেনিনজাইটিস। আমাদের সাইনাস আছে, এই সাইনাসের প্রদাহ হলে বলি সাইনোসাইটিস। তারপর কানের মধ্যে মধ্যকর্ণের প্রদাহ হলে আমরা বলি অঠাইটিস। ঠিক আছে, কানের ভিতরে প্রদাহ হলে। তাহলে আইটিস মানে কি বোঝায়? প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়েছে এমন বোঝায়। তাহলে হ্যাপা মানে হচ্ছে যকৃত বা লিভার। তার মানে কি বোঝাচ্ছে? কোথায় প্রদাহ সৃষ্টি হচ্ছে বোঝাচ্ছে, সেটা হচ্ছে যকৃতের প্রদাহ। কোথায় প্রদাহ? যকৃতের প্রদাহ, যকৃতের প্রদাহ। তাহলে বুঝো এখন ভাইরাল হ্যাপাটাইটিস কি। এখন এই যকৃতের প্রদাহ বা রোগটা যদি তোমার প্রদাহ বা ইনফ্লামেশনটা যদি ভাইরাসের জন্য হয়ে থাকে, তখন আমরা তাকে বলবো ভাইরাল হ্যাপাটাইটিস। তাহলে আমরা কি বলতে পারি? ভাইরাস দ্বারা সৃষ্ট, ভাইরাস দ্বারা সৃষ্ট, ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃতের প্রদাহকে বলা হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, ভাইরাল হ্যাপাটাইটিস। ঠিক আছে, তাহলে ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃতের প্রদাহকেও কি বলবো আমরা? ভাইরাল হ্যাপাটাইটিস। এখন এই ভাইরাল হ্যাপাটাইটিস সাধারণত কোন কোন ব্যাকটেরিয়ার জন্য আসলে, সরি, ভাইরাসের জন্য আসলে হয়ে থাকে, সেগুলো যদি আমরা দেখি, কোন কোন ভাইরাস আসলে ভাইরাল হ্যাপাটাইটিস তৈরি করে থাকে সাধারণত, এগুলোর মধ্যে আছে হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস এ ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস, এইচ দিয়ে মিন করতেছে হ্যাপাটাইটিস, সি দিয়ে মনে করতেছে সি, ভি দিয়ে মিন করতেছে ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস, আবার হচ্ছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস, এরপর হচ্ছে হ্যাপাটাইটিস তোমার ই ভাইরাস। তাহলে এখানে কয়টা ভাইরাস দেখতে পাচ্ছ? হ্যাপাটাইটিস এ থেকে কত? এ। এই ভাইরাসগুলো সাধারণত আমাদের লিভারে প্রদাহ সৃষ্টি করে, অর্থাৎ হ্যাপাটাইটিস সৃষ্টি করে। এখন এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই 5টার মধ্যে যেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি, এটাকে একটু মনে রাখবা। এই হ্যাপাটাইটিস বিটা হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস। এটা একটা কি ভাইরাস? এটা একটা ডিএনএ ভাইরাস। বাকিগুলো সব আরএনএ ভাইরাস, এটা মনে রাখিও, খুবই ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখিও যে তোমার হ্যাপাটাইটিস এ, সি, ডি, ই এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, এবং শুধু হচ্ছে হ্যাপাটাইটিস বি হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এবং আরেকটা বিষয় আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে অধিকাংশ হ্যাপাটাইটিস কিন্তু এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি অধিকাংশ হ্যাপাটাইটিস কার জন্য হয়? হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা সৃষ্ট। তাহলে এটা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে এখন আসো আরেকটা গুরুত্বপূর্ণ ভাইরাস নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস। এই হ্যাপাটাইটিস সি ভাইরাসকে কিন্তু নীরব ঘাতক বলা হয়। এই হ্যাপাটাইটিস সি ভাইরাসকে কি বলা হয়? নীরব ঘাতক বলা হয়। আচ্ছা,
বা এটাকে নীরবঘাতক কেন বলা হচ্ছে, কারণ হ্যাপাটাইটিস সি ভাইরাস যদি কারো লিভারে তোমার আক্রান্ত করে, তখন দেখা যায় কি লিভার তেমন কোনো সিমটমস বা লক্ষণ প্রকাশ পায় না। সো যখন লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একদম লিভার সিরোসিস বা ক্যান্সার হয়ে যায়, তখন কিন্তু বুঝতে পারে আসলে হ্যাপাটাইটিস সি দ্বারা সে সংক্রমিত হয়েছে, এটা বুঝতে পারে। তাহলে নীরবে যেহেতু একজন রুগীকে একদম তোমার লিভারকে নষ্ট করতেছে, সেজন্য এটাকে বলতেছে নীরবঘাতক। আবার বলা হয় বা এটাকে তুষের আগুনও বলা হয়, তুষের আগুন। তুষের আগুন, তুষ বলতে আসলে বোঝানো হয় ধানের খোসাকে, ধানের খোসা, ধানের খোসা হচ্ছে তুষ। এখন তুষের আগুন কেন বলা হচ্ছে, দেখো তুষের মধ্যে যদি আগুন দেওয়া হয়, দেখা যায় আগুনটা নিভে যাওয়ার পরও কিন্তু উপরের দিকে বোঝা যায় হচ্ছে আগুন নেই, কিন্তু একটু যদি এটাকে একটু নাড়াচাড়া করে দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে ভিতরের দিকে কিন্তু আগুন থেকে যায়। ঠিক দেখো হ্যাপাটাইটিস সি আক্রমণ করলে উপরের দিকে বোঝা যায় না, কিন্তু ভিতরে তার মধ্যে হ্যাপাটাইটিস সি তার লিভারকে কিন্তু ধ্বংস করতেছে। এই কারণে হ্যাপাটাইটিস সিকে বলা হয় নীরবঘাতক বা তুষের আগুন। যেহেতু এটার কোনো সিমটমস তেমন প্রকাশ পায় না, নীরবে সেই লিভারকে ধ্বংস করে, সেজন্য এই হ্যাপাটাইটিস সি কিন্তু অধিক মারাত্মক। এটা মনে রাখিও, এটা হচ্ছে অধিক মারাত্মক, এটা হচ্ছে কি অধিক মারাত্মক। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। এরপর হচ্ছে তোমার কি এই আমরা দেখো এরপর এই যে হ্যাপাটাইটিস 5টা ভাইরাস আছে আমাদের, এর মধ্যে দেখো আমরা একটু বিশেষভাবে মনে রাখবো হ্যাপাটাইটিস এ ভাইরাস প্রথমটা এবং শেষটা, হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস। ঠিক আছে, এই হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস যেগুলো দেখতেছে, এরা হচ্ছে পানিবাহিত, অর্থাৎ এগুলা পানির মাধ্যমে, দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয়। ধরো একজন হ্যাপাটাইটিস এ বা ই দ্বারা আক্রান্ত ব্যক্তির মলের সাথে কিন্তু এই ধরনের ভাইরাস থাকতে পারে। এই মলমূত্র যদি বা মলটা যদি তুমি কোনো পানির সাথে মিশ্রিত হয়, পানিটা যদি খাবার হিসেবে অন্য কেউ গ্রহণ করে, তাহলে এই ক্ষেত্রে তার দেহের মধ্যে এই পানির মাধ্যমে তার দেহে হ্যাপাটাইটিস এ বা ই প্রবেশ করতে পারে। সেজন্য এটা হচ্ছে তোমার ট্রান্সমিশনকে বলা হয় অনেক সময় ফিক্যাল অ্যান্ড ওরাল। ঠিক আছে, ফিক্যাল প্লাস ওরাল, অর্থাৎ সে পায়খানার মাধ্যমে, ওরালি মানুষ, এটা পানিবাহিত রোগ, যেহেতু তোমার খাবারের মাধ্যমে সেটা গ্রহণ করতেছে এই ভাইরাসটাকে, সেজন্য বলা হয়। তবে তোমাদের বইয়ে আছে এই এ এবং ই হচ্ছে পানিবাহিত। তো খুব ইম্পর্টেন্ট, কোন কোন ভাইরাস এ এবং ই ভাইরাস পানিবাহিত। বাকি কি আছে, বাকি হচ্ছে তোমার হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস, আর আছে হচ্ছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস। যে বাকি যে ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো কিসের মাধ্যমে ছড়ায়, এগুলো হচ্ছে ব্লাড বা রক্তের মাধ্যমে ছড়ায়। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে রক্ত দেয়, তাহলে তার মধ্যে হ্যাপাটাইটিস এর ভাইরাসগুলো প্রবেশ করবে। ঠিক আছে, ইভেন তোমার যে শেভিং রেজার আছে, রেজার অনেক সময় দেখা যাচ্ছে রক্ত যদি একজন আক্রান্ত ব্যক্তির রক্ত আক্রান্ত ব্যক্তি দিয়ে এটা যদি তোমার শেভিংয়ের কাজে ইউজ করে, অন্য কেউ যদি এটা ইউজ করে তাহলে তারও হতে পারে। ধরো সিরিঞ্জ আছে, তোমার যে সিরিঞ্জ যদি কেউ একজন আক্রান্ত ব্যক্তি সিরিঞ্জ ব্যবহার করার পর অন্য ব্যক্তি সেই সিরিঞ্জটা ব্যবহার করছে, তাহলে এই ক্ষেত্রেও এই ভাইরাসগুলো তার মধ্যে কি হতে পারে, ট্রান্সমিট হতে পারে। আবার তোমার সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমেও কি হতে পারে, ট্রান্সমিট হতে পারে। একজন হ্যাপাটাইটিস বি সি আক্রান্ত ব্যক্তির সাথে যদি অন্য কেউ সেক্সুয়ালি ইন্টারকোর্সে যায়, তাহলে কিন্তু তোমার কি হবে, এই ভাইরাসগুলা তার মধ্যে কি হবে, সংক্রমিত হবে বা ট্রান্সমিট করবে। আচ্ছা, এরপর হচ্ছে মা থেকে শিশুতে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। মা থেকে শিশুতে কিসের মাধ্যমে, দুধ পানের মাধ্যমে কি হতে পারে, বা দুধের মাধ্যমে তোমার মা থেকে শিশুর দেহে, আমি যদি একে বলে কি মা থেকে শিশুর দেহে তোমার দুধ পানের মাধ্যমে কি হতে পারে, এটা প্রবেশ করতে পারে এই ভাইরাসগুলো। তাহলে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, এ এবং ই এটা হচ্ছে সংক্রমিত হয় পানিবাহিত, আর হচ্ছে তোমার বি সি ডি এগুলো হচ্ছে ব্লাডের মাধ্যমে, রক্তের মাধ্যমে একজন থেকে অন্যজনের কাছে যাবে। সেক্সুয়ালি ইন্টারকোর্স হলে আক্রান্ত ব্যক্তির সাথে মা এবং শিশু থেকে দুধের মাধ্যমে এই তোমার এগুলা ট্রান্সমিট হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো তো, তাহলে আমরা ট্রান্সমিশন যেটাকে বলা হচ্ছে, কিভাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই এ বি সি ডি ই এ ভাইরাসগুলা প্রবেশ করে, সেগুলো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে তোমার আসলে হ্যাপাটাইটিস হলে আসলে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায়। বিশেষ করে আমরা এই পার্টস এইখানে আলোচনা করব হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হলে কি কি আসলে সিমটমস দেখা যায়, বা হ্যাপাটাইটিস বি নিয়ে কথা বলবো। দেখো তাহলে আমরা দেখব হচ্ছে হ্যাপাটাইটিস বি, তাহলে লক্ষণগুলো একটু কি কি হতে পারে। দেখো রোগের লক্ষণ,
দেখো প্রথম কথা হচ্ছে হেপাটাইটিস হলে, এই ভাইরাসগুলো দ্বারা আক্রান্ত হলে প্রথম হচ্ছে ক্ষুধা মন্দা দেখা দিবে, অর্থাৎ মন্দা মানে হচ্ছে অভাব, তার মধ্যে মানে আক্রান্ত ব্যক্তির মধ্যে ক্ষুধা চলে যাবে, খেতে ইচ্ছে হবে না, এবং সাথে খেতে ইচ্ছে হচ্ছে না অর্থাৎ অরুচি, খাবারের প্রতি অরুচি চলে আসবে। ঠিক আছে, তাহলে আচ্ছা যদি একজন ব্যক্তির মধ্যে কোনো ক্ষুধাই না থাকে, খাবারের প্রতি অরুচি চলে আসে, যদিও সে খায় তখন দেখা যাবে বমি বমি ভাব হবে। তারপর হচ্ছে যদিও সে খায় তখন দেখা যাচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা হবে। ঠিক আছে, তাহলে দেখো তো এইগুলা যদি হয় তাহলে সে রুগী কী বোধ করবে? দুর্বল বোধ করবে। কী বোধ করবে? দুর্বল বোধ। তাইলে আমরা এগুলো এভাবে মনে রাখতে পারি, ক্ষুধামন্দা, অরুচি, খাবারে অরুচি আসবে, খাইলেও বমি বমি ভাব এবং পাতলা পায়খানা হবে, রোগী দুর্বল বোধ করবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমার রোগীর তোমার দেহ, ত্বক, চোখের সাদা অংশ এগুলো হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যায় ব্যাপারটা আমরা একটু ব্যাখ্যা করব এখানে। দেখো কেন হলুদ হয়ে যাচ্ছে। দেখো আমরা জানি আমাদের যে লিভার, ধরো আমি যদি এভাবে আঁকি, এটা ধরো আমাদের লিভার বা যকৃৎ। ঠিক আছে, এখন এই লিভার বা যকৃতের মধ্যে উৎপন্ন হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন যার বর্ণ হচ্ছে হলুদ। বিলিরুবিন যার বর্ণ কি? হলুদ। দেখো এই হলুদ বর্ণের বিলিরুবিন মূলত কেন লিভারে উৎপন্ন হয়, কেন যকৃতের মধ্যে উৎপন্ন হচ্ছে? কারণ আমরা জানি আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, তোমরা সবাই জানো লোহিত রক্তকণিকা হচ্ছে তোমার 120 দিন পর ধ্বংসপ্রাপ্ত হয়। তো এই লোহিত রক্তকণিকা কিন্তু লিভারে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকার ভাঙ্গনের ফলে অথবা লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের ভাঙনের ফলে কিন্তু এই বিলিরুবিনটা উৎপন্ন হয়। আর বিলিরুবিনের বর্ণ কীরকম? হলুদ বর্ণের। এখন এই বিলিরুবিনটা কি হয়? এই বিলিরুবিনটা যকৃত থেকে বের হয়, তোমার যকৃতনালীতে বের হয়, এরপর পিত্তথলিতে জমা হয়। পিত্তথলিতে জমা হওয়ার পর এটা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রে প্রবেশ করে। ধরো এটা হচ্ছে পাকস্থলী, তারপর হচ্ছে তোমার কি, এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র। এখন দেখো এই যে তোমার দেখতে পাচ্ছ এখানে কি উৎপন্ন হয়েছে? বিলিরুবিন। বিলিরুবিনটা তাহলে প্রথমে হচ্ছে পিত্তথলিতে পিত্তরসের সাথে, এরপর পিত্তরসের মাধ্যমে পিত্তথলি থেকে কোথায় আসবে? আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে আসবে, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে আসবে। ঠিক আছে, তো আসার পর এটা কিন্তু এই বিলিরুবিনটা ইন্টেস্টাইনের মধ্যে বিভিন্ন চেঞ্জ হয়ে কি হয়, এরপর এটা বিভিন্ন চেঞ্জ হওয়ার পর এটা মলের সাথে তোমার কি হয়, দেহ থেকে মলের সাথে এই বিলিরুবিন কি হয়, বের হয়ে যায়। তাহলে একজন সুস্থ ব্যক্তি যে বিলিরুবিন প্রোডাকশন করে কার ভিতরে? তোমার যকৃতের ভিতরে। সেই বিলিরুবিন কিন্তু কি হয় তোমার আমাদের মলের সাথে দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে। তবে কিছু পরিমাণ রক্তে আসে এবং রক্ত থেকে এটা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। তবে যদি এমন হয় ধরো একজন ব্যক্তি, যদি এমন হয় একজন ব্যক্তি লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে হেপাটাইটিসের জন্য, তাহলে লিভার যদি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, লিভার ক্ষতিগ্রস্ত হলে কি হবে? লিভার ক্ষতিগ্রস্ত হলে তোমার দেখা যাবে হচ্ছে এই বিলিরুবিনটা চলে আসবে হচ্ছে বেশি বেশি পরিমাণে ব্লাডে চলে আসবে। বিলিরুবিন কোথায় চলে আসবে? বিলিরুবিন ব্লাডের বা রক্তের মধ্যে চলে আসবে। বিলিরুবিন কোথায় চলে আসবে? রক্তের মধ্যে চলে আসবে। মানে এভাবে সে বিলিরুবিনটা এভাবে নিষ্কাশন হতে পারবে না, লিভার এটাকে নিষ্কাশন করতে ব্যর্থ হবে, ফলে বেশিরভাগ বিলিরুবিন চলে আসবে রক্তে, এবং রক্ত থেকে এই বিলিরুবিনটা কোথায় গিয়ে জমা হবে? দেহত্বকে জমা হবে, ফলে দেহের ত্বক হলুদ বর্ণের হয়ে যাবে। এরপর হচ্ছে চোখের সাদা অংশে গিয়ে জমা হবে, চোখের সাদা অংশ, ফলে চোখের সাদা অংশও কী হবে? আমাদের চোখের চারপাশে যে সাদা অংশ, এই অংশের মধ্যে জমা হবে এবং ফলে এটাও হলুদ দেখাবে, এবং প্রস্রাবের সাথে বেশি বেশি বিলিরুবিন যাবে, ফলে তোমার কি প্রস্রাবও হলুদ বর্ণের হবে। হলুদ বর্ণের বলতে ইন জেনারেলি এমনি প্রস্রাবের সাথে কিছু পরিমাণে বিলিরুবিন পরিবর্তিত হয়ে ইউরোক্রোম নামক একটা যৌগ তৈরি করে। ঠিক আছে, ইউরোক্রোম, এটাও কিন্তু বিলিরুবিন থেকে সৃষ্ট। তো এটা থাকার কারণে আমাদের প্রস্রাব ইন জেনারেল একটু হলুদ হয়। ঠিক আছে, আবার যদি কেউ কম পান করে এক্ষেত্রে মানে প্রস্রাব গাঢ় হয়ে হলুদ বর্ণের হয়ে যায়। কিন্তু এখানে যে হলুদটা বোঝাচ্ছে এটা হচ্ছে খুব গাঢ় হলুদ, অনেকটা বাদামি বর্ণের হয়ে যাবে। তাহলে এই সব বিষয়ের ক্ষেত্রে অনেক বেশি হলুদ হয়ে যাবে প্রস্রাব, তাহলে এই হলুদ বর্ণ ধারণ করবে। তাহলে হলুদ বর্ণ যদি ধারণ করে তাহলে বুঝবা হচ্ছে কি চোখ, দেহত্বক এগুলো হলুদ বর্ণ ধারণ করলে, যেটাকে আমরা বলি জন্ডিস। ঠিক আছে, জন্ডিস মূলত হচ্ছে হ্যাপাটাইটিসের একটা লক্ষণ বা সিমটমস, যেটাকে আমরা কি বলি, অনেক সময় জন্ডিস বলি। জন্ডিস মূলত হচ্ছে হ্যাপাটাইটিসের কি একটা
তোমার কি লক্ষণ, ঠিক আছে? তাহলে বুঝছো কি জন্য আমাদের দেহত্বক বা চোখের সাদা অংশ বা প্রস্রাব অধিক গাঢ়, প্রায় বাদামি বর্ণের ধারণ করে, খুব গাঢ় হলুদ বর্ণ, ঠিক আছে, ধারণ করে, কি কারণে বোঝা গেছে? দেখো আমাদের আবার যদি একটু বলি, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা তোমরা দেখো আমি যদি আরেকবার একটু বলি, দেখো আমাদের লিভারের মধ্যে কি হয়, বিলিরুবিন উৎপন্ন হয়। বিলিরুবিনের বর্ণ কীরকম? হলুদ বর্ণ। এখন এই লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই বিলিরুবিন তোমার কি দেহ থেকে মলের মাধ্যমে নিষ্কাশিত হতে পারে না, এবং লিভার থেকে এটা চলে যায় কোথায়? রক্তনালীতে। এবং রক্তের মধ্যে থাকা এই বিলিরুবিন গিয়ে জমা হয় দেহত্বক, চোখের সাদা অংশ এবং প্রস্রাবের মাধ্যমে নিষ্কাশিত হয়, ফলে এগুলা বেশি হলুদ বর্ণের হয়ে যায়, যে লক্ষণটাকে আমরা বলি জন্ডিস। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে কাইন্ডলি একটু জানাও। আচ্ছা তোমরা বুঝতে পারছো কিনা অতটুকু একটু বলো তো, কেন এটা হচ্ছে হ্যাপাটাইটিসের কিন্তু আরেকটা লক্ষণ, ঠিক আছে? হ্যাপাটাইটিসের একটা লক্ষণ হচ্ছে কি, তোমার দেহত্বক, তারপর হচ্ছে চোখের সাদা অংশ এবং প্রস্রাব হলুদ হয়ে যাওয়া। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। তাহলে হ্যাপাটাইটিসে কি হয়? আচ্ছা ইস্টার সুলতানা বলছে বুঝছি ভাইয়া। আচ্ছা তো যারা একটু, আচ্ছা একটু রেসপন্স করে, জন উইক, আচ্ছা বুঝছি। এখন আসো আরেকটা সিমটমস, তাহলে কয়টা সিমটমস আমরা পাইলাম? আমরা পাইলাম হচ্ছে একটা হচ্ছে ক্ষুধামন্দা হবে, খাবারে অরুচি আসবে, খাইলেও বমি বমি ভাব এবং পাতলা পায়খানা, এগুলো হবে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে দেহত্বক হলুদ হয়ে যায়, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়। হলুদ হচ্ছে মূলত কার জন্য? বিলিরুবিনের জন্য। বিলিরুবিন যেটা উৎপন্ন হচ্ছে যকৃতের মধ্যে, সেটা মলের মাধ্যমে, অর্থাৎ এখান থেকে আমাদের তোমার ভালোভাবে নিষ্কাশিত হতে পারতেছে না, সেটা ব্লাডে চলে যায়, ব্লাড থেকে দেহত্বক, চোখের সাদা অংশ, প্রস্রাবের মাধ্যমে এই বিলিরুবিনটা পাস হয় বা বিলিরুবিনটা গিয়ে জমা হয় বিভিন্ন অংশে, সেজন্য হলুদ বর্ণ হয়ে যায়, যেটাকে আমরা বলি জন্ডিস। তাহলে জন্ডিস হলে মূলত, কেউ যদি বলে জন্ডিস, মূলত হচ্ছে এটা কি জন্য হয়েছে? তার অবশ্যই লিভারে কোনো না কোনো কি হচ্ছে, সমস্যা হয়েছে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা এরপর আমরা আরেকটা বিষয় লক্ষণ দিই, তাহলে কয়টা লক্ষণ পড়লাম? দুইটা। এখন আরেকটা বিষয় দেখব, আরেকটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো আরেকটা বিষয় হচ্ছে পায়ে পানি আসে, ঠিক আছে? পায়ে কি আসে? পায়ে পানি জমে, ঠিক আছে, পানি জমে। তো পায়ে পানি জমে ফুলে যাবে, তো যেটাকে বলা হয় অনেক সময় ইডিমা, ঠিক আছে? ইডিমা শব্দের অর্থ হচ্ছে আসলে ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া, এরকম। তারপর আরেকটা হতে পারে পেটে পানি জমতে পারে, পেটে পানি জমতে পারে, পেটে পানি জমে। কেন পেটে? এটাকে বলা হয় অ্যাসাইটিস, মেডিকেলের ভাষায় এটাকে কি বলে? অ্যাসাইটিস বলে। অ্যাসাইটিস শব্দের অর্থ হচ্ছে এমনি হচ্ছে পানিপূর্ণ থলে, ঠিক আছে, পানিপূর্ণ থলে, এই শব্দের অর্থ হচ্ছে এটা। কিন্তু পেটে পানি জমলে এটাকে মেডিকেলের ভাষায় কি বলে? অ্যাসাইটিস বলে। পায়ে ফুলে গেলে পানি জমে যায়, ইডিমা বলে। এখন কথা হচ্ছে কেন পানি জমতেছে, এটার কারণ কি? দেখো যদি আবার এটার কারণ অনুসন্ধান করতে চাই, তাহলে আবার একটু লিভারের ব্যাপারটার দিকে একটু যাই। দেখো আমাদের লিভার কিন্তু, এই যে ধরো এটা হচ্ছে আমাদের লিভার। আচ্ছা এই লিভারের মধ্যে তোমার একটা প্রোটিন, বিশেষ একটা প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনের নাম হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন। প্লাজমা মানে কি? রক্তরস। প্লাজমা প্রোটিন, এটা এই প্রোটিনটা কোথায় থাকে? রক্তরসের মধ্যে থাকে। তাহলে দেখো এই প্লাজমা প্রোটিনটা উৎপন্ন করে কে? অ্যালবুমিন প্লাজমা প্রোটিন, রক্তের রসের প্রোটিনটা উৎপন্ন করে কে? যকৃৎ বা লিভার। এখন উৎপন্ন করে এটা কোথায় যাবে? এটা আমাদের রক্তনালীর ভিতরে যাবে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে রক্তনালী, রক্তনালীর ভিতরে যাবে, কে যাবে? অ্যালবুমিন। কোথায় উৎপন্ন হয়েছে? যকৃতে। কোথায় উৎপন্ন হয়েছে? যকৃতে। তাহলে এগুলো ধরো অ্যালবুমিন, এ দিয়ে আমি বোঝাচ্ছি অ্যালবুমিন। তাহলে গেল। এখন অ্যালবুমিন যদি রক্তের প্লাজমার মধ্যে থাকে, এই প্রোটিনটা, তখন এখানে বেশি বেশি অ্যালবুমিন পানি ধারণ করে রাখতে পারে, ঠিক আছে? রক্তনালীতে বেশি রক্তের মধ্যে পানিকে ধারণ করে রাখতে পারে, ধরে রাখতে পারে, কে? অ্যালবুমিন। এখন ধরো কারো লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়, লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়, এই যে অ্যালবুমিনের প্রোডাকশনটা বা অ্যালবুমিন কম পরিমাণে তৈরি হয় বা অ্যালবুমিন উৎপন্ন হতে ব্যাহত হয়, ঠিক আছে? অ্যালবুমিন তৈরি হয় না, খুব কমে যায়। আচ্ছা এখন বলো তো, যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় কখন? লিভার ক্ষতিগ্রস্ত হলে কখন লিভার ক্ষতিগ্রস্ত হয়? হ্যাপাটাইটিসে। হ্যাপাটাইটিসে। তো হ্যাপাটাইটিসে যদি লিভার ক্ষতিগ্রস্ত হয়, তখন অ্যালবুমিন প্রোডাকশন কমে যায়। আচ্ছা অ্যালবুমিন প্রোডাকশন কমে গেলে আমাকে একটু বলো তো, এখন ওই যে রুগীর ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে এই অ্যালবুমিনের পরিমাণ কি হয়ে যাবে বলো তো?
অ্যালবুমিনের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। অ্যালবুমিন কম। যখন অ্যালবুমিন এই প্রোটিনটা কমে যাবে, অ্যালবুমিনের কাজ কি বলছিলাম, সে রক্তের মধ্যে পানি ধরে রাখে। এখন এই যে রক্তের পানিগুলো আছে, রক্তের প্লাজমা বা রক্তের মধ্যে আমরা জানি বেশিরভাগ অংশ হচ্ছে পানি, এই পানিটা কী হয়ে যাবে, রক্তের পানিগুলো বের হয়ে যাবে, রক্তের পানিগুলো কী হয়ে যাবে, বের হয়ে যাবে। বের হয়ে এগুলা পায়ের মধ্যে জমা হবে, পেরিটোনিয়াল ক্যাভিটি বা পেটের ভিতরে জমা হবে, ঠিক আছে। এই পানিগুলো বের হয়ে, তোমার পানি বের হয়ে বিভিন্ন জায়গায় জমা হবে, পায়ের মধ্যে জমা হবে, যেটাকে তোমরা বলতেছো কি, বললাম কি, ইডিমা হবে পায়ের মধ্যে। আবার পেটের মধ্যে পানি জমবে, যেটাকে বলা হয় অ্যাসাইটিস, ঠিক আছে। তো এই যে তোমার পায়ে পানি জমা এবং কি ইডিমা বা অ্যাসাইটিস এর কারণ তোমরা আশা করি বুঝতে পারছো কেন। কারণ হচ্ছে আমাদের যে অ্যালবুমিন প্রোটিনটা, এটা তৈরি করে কে, যকৃতের অ্যালবুমিন প্রোটিনটা আমাদের, এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, অর্থাৎ রক্তের রসের মধ্যে থাকে। সো এই প্রোটিনটা তোমার কি করে রাখে, রক্তের মধ্যে পানি ধরে রাখে। যদি কারো লিভার ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে অ্যালবুমিন হ্যাপাটাইটিসের ক্ষেত্রে হতে পারে, হ্যাপাটাইটিসের ক্ষেত্রে লিভার ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, তখন অ্যালবুমিনের উৎপাদন বন্ধ হয়ে যায়, ব্যাহত হয়, ফলে আমাদের রক্তের মধ্যে অ্যালবুমিন পাবে না, ফলে কি হয়, এই রক্ত থেকে পানি বের হয়ে বিভিন্ন জায়গায় জমা হয়, যেটাকে ইডিমা বলে, অ্যাসাইটিস বলে, ঠিক আছে। তাহলে আরেকটা সিমটমস যেটা হচ্ছে পায়ে পানি জমা, পেটে পানি জমা, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা, যেটা কি জন্য হচ্ছে বুঝতে পারছো। ক্রিটিক্যাল যদি খুব জটিল অবস্থা হয়, তখন দেখা যায় রোগীকে বাইরে থেকে কী করতে হয়, অ্যালবুমিনের যে সাপ্লিমেন্ট আছে, অ্যালবুমিন সাপ্লিমেন্ট ডোজ নিতে হয়, ঠিক আছে। সো আশা করি কেন পানি জমতেছে এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো কিনা অতটুকু আমাকে কাইন্ডলি একটু জানাও, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা অতটুকু আমাকে একটু জানাও তো কাইন্ডলি। আচ্ছা, তোমরা যারা আছো একটু বুঝতে পারছো কিনা অতটুকু বলো, আমাকে জানাও। আচ্ছা, এখানে মেহেজাবিন বসরা আছে। আচ্ছা, তো আচ্ছা, তাহলে একজন লিভার আক্রান্ত হলে, লিভার ক্ষতিগ্রস্ত হলে সে তখন কি হয় আমরা বুঝতে পারছি আশা করি। দেখো, এখন হচ্ছে দুইটা মারাত্মক, যেটা হচ্ছে তো খুব ইম্পর্টেন্ট মনে রাখি, ওই যে হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস, ঠিক আছে। একটা হচ্ছে কি হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং একটা হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস। এই দুইটা ভাইরাস কিন্তু কি করে, লিভার সিরোসিস করতে পারে। সিরোসিস শব্দের অর্থ হচ্ছে তোমার হলুদ হয়ে যাওয়া, ঠিক আছে, ঠিক আছে। আবার সাথে কি লিভার ক্যান্সার, সিরোসিস এবং কি লিভার ক্যান্সার সৃষ্টি করে। তাহলে পরীক্ষায় যদি আসে লিভার ক্যান্সার আসলে কারা সৃষ্টি করে, সৃষ্টির জন্য দায়ী এরা হচ্ছে কি হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি। একদম খুব যখন ক্রিটিক্যাল পজিশনে চলে যাবে, খুব জটিল পজিশনে, তখন কিন্তু এই সমস্ত বিষয় দেখা যাবে, ঠিক আছে। এখন আসো, কেউ যদি লিভারের প্রদাহ বা হ্যাপাটাইটিসে আক্রান্ত হয়, তাহলে আমরা একজন ডাক্তার বা আমরা কিভাবে আসলে নিশ্চিত হব যে তার হ্যাপাটাইটিস হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, টেস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আসো রোগ নির্ণয়ের ব্যাপারে যদি আমি কথা বলি, রোগ নির্ণয় কিভাবে তুমি হ্যাপাটাইটিস রোগ নির্ণয় করবা। দেখো, এই এই রোগের বিষয়গুলো তোমরা পড়বা, এগুলো হচ্ছে তোমাদের হ্যাপাটাইটিস, যে ডেঙ্গু জ্বর, এগুলো তোমাদের পরীক্ষায় যেরকম ইম্পর্টেন্ট, সিকিউরিতে বেশি আসতে দেখা যায়, তো ঠিক তেমনিভাবে তোমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো খুব ভালোভাবে এগুলো পড়ে নিবা, আমি ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি, ধৈর্য ধরে ক্লাস করলে তোমরা সব বুঝতে পারবা। দেখো, এখন রোগ নির্ণয় করবা কিভাবে। প্রথম কথা হচ্ছে তুমি সিরাম বিলিরুবিন টেস্ট করবা, বিলিরুবিন, অর্থাৎ এই বিলিরুবিনের মাত্রা নির্ণয় করতে হবে, মাত্রা নির্ণয়। দেখো, বিলিরুবিন, মানে বোঝাচ্ছে সিরাম বা রক্তের, সিরামের মধ্যে বিলিরুবিন কি পরিমাণে আছে। বিলিরুবিন সাধারণত কি হয়, যকৃত থেকে এটা আমাদের মলের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়, রক্তের মধ্যে থাকে খুব অল্প পরিমাণে একজন নর্মাল মানুষের। কিন্তু হ্যাপাটাইটিস আক্রান্ত হলে তোমরা দেখছো কিছুক্ষণ আগে, বেশি পরিমাণে বিলিরুবিন কোথায় চলে যায়, রক্তরসের মধ্যে চলে যায়। যদি কোনো ব্যক্তির রক্ত পরীক্ষা করে যদি বিলিরুবিনের মাত্রা তার নির্দিষ্ট মাত্রা চাইতে বেশি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার লিভারে কোনো সমস্যা হচ্ছে, যার কারণে লিভার থেকে বিলিরুবিন তোমার নিষ্কাশিত না হয়ে এটা রক্তের মধ্যে চলে আসতেছে।
2 নাম্বার যে টেস্টটা করবা সেটা হচ্ছে তাহলে বিলিরুবিনের মাত্রা নির্ণয় করে আমরা বুঝতে পারবো হচ্ছে তার হেপাটাইটিস আছে কিনা। 2 নাম্বার যেটা আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে এসজিপিটি অথবা যেটাকে অন্য একটা নাম আছে এএলটি এর মাত্রা নির্ণয় করব, ঠিক আছে। এখন তোমরা ভাইয়া এসজিপিটি এএলটি এগুলা কি? প্রথম কথা হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে এনজাইম, ঠিক আছে। এই এনজাইমগুলো কী করে আমাদের লিভারে বিভিন্ন প্রোটিন সিনথেসিসের সাথে তারা জড়িত আছে। তাহলে আসো এই এনজাইমটা ধরো আমাদের এই এসজিপিটি বা এএলটি, এই এনজাইমগুলা এটা ধরো আমাদের লিভারের কোষ, যকৃত কোষ যেটাকে তোমরা বলো হ্যাপাটোসাইট। এই লিভারের কোষের মধ্যে কি থাকে? এই লিভারের কোষের মধ্যে থাকে তোমার এসজিপিটি, ঠিক আছে, বা যেটার অন্য নাম হচ্ছে এএলটি, ঠিক আছে। তো এটা থাকে। এখন ধরো হেপাটাইটিস হলে কি হয়? হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস যদি আক্রান্ত করে তাহলে লিভার কোষকে ধ্বংস করবে, লিভার কোষ ভেঙে ফেলবে। তাহলে কি হবে? লিভার কোষের ভাঙন হবে। লিভার কোষের কি হবে? লিভার কোষের কি হবে? ভাঙন হবে। এখন আমাকে একটু বলো তো, লিভার কোষ যদি ভেঙে যায়, ঠিক আছে, লাইসিস ঘটে, তখন এই এসজিপিটি যেটা আছে, এই এসজিপিটি কিন্তু কি হবে? আমাদের রক্তের মধ্যে চলে আসবে। লিভার কোষ থেকে বের হয়ে, লিভার কোষ যেহেতু ভেঙে যাচ্ছে, তাহলে লিভার কোষ থেকে বের হয়ে এই এসজিপিটি আমরা রক্তের মধ্যে প্রবেশ করবে, বা এটাকে কি বলা হয়? অন্য নামে এএলটিও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটার পূর্ণরূপটা আমরা জেনে নেব। তা এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। আমাদের যকৃত কোষে কি থাকে? এসজিপিটি অথবা এএলটি, এই এনজাইমটা থাকে যেটা এখানে প্রোটিন সিনথেসিস বা মেটাবলিজমের সাথে জড়িত। তো এই যদি লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয় তখন এই এসজিপিটি এর মাত্রা রক্তে চলে আসে। কারো রক্ত পরীক্ষা করে যদি দেখা যায় যে তার এসজিপিটি বা এএলটি এর মাত্রা তোমার নির্দিষ্ট মাত্রা চাইতে অনেক বেশি, ঠিক আছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি তোমার লিভারের সমস্যা হয়েছে, লিভার কোষ লাইসিস হয়েছে। কারণ কি? কোষের ভিতরে জিনিস রক্তে কেন আসবে? কথা বোঝা গেছে? রক্ত আসছে কেন? কোষটা অবশ্যই ভেঙে গেছে, লাইসিস করছে। তাহলে কোষ ভাঙতেছে কেন? অবশ্যই কোনো ভাইরাস বা কোনো কিছু আক্রমণ করেছে তাকে, সেই জন্য। কথা বোঝা গেছে? তাহলে এসজিপিটি আসলে এটা এনজাইম। এটার পূর্ণরূপটা যদি তোমাদেরকে আমি একটু বলি, এসজিপিটি এর পূর্ণরূপ কি? দেখো, এসজিপিটি এটা পূর্ণরূপ হচ্ছে সিরাম গ্লুটামেট, জি দিয়ে গ্লুটামেট, পি দিয়ে হচ্ছে পাইরুভেট, টি দিয়ে হচ্ছে ট্রান্স অ্যামাইনেস। নাম পূর্ণরূপ মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। এই এসজিপিটির অপর একটা নাম, দুইটা একই কথা, অপর একটা নাম পরিচয় হচ্ছে তার এএলটি কেন? এএলটি এর পূর্ণ হচ্ছে অ্যালানিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন ট্রান্স অ্যামাইনেস। দেখো নামের শেষে যদি কারো এস দেখো, এই ওয়ার্ডটা দেখো, এখানে আছে অ্যামাইনেস, এখানেও এস, তাহলে এস থাকলে বুঝে নিবে এগুলো এনজাইম। যেমন ধরো প্রোটিএস, লাইগেস, ঠিক আছে, সুক্রেস, ঠিক আছে। যদি এস থাকে বুঝে নিবে এটা এনজাইম। এই এনজাইমটা কি, এনজাইমটা তোমার, এই এনজাইমগুলো কি করতেছে? তোমার এগুলা লিভারের কোষে থাকে, লিভারের কোষের ভিতরে প্রোটিন তৈরির সাথে জড়িত এরা। তো লিভার কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই এসজিপিটি কোথায় চলে আসবে? রক্তে চলে আসবে। কারো রক্তে যদি এসজিপিটি বা এএলটি এর মাত্রা বেশি দেখো তাহলে বুঝতে হবে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা রোগ নির্ণয়ের ব্যাপারটা একটু বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো তো দেখি। কাইন্ডলি একটু আমাকে বলো, যারা আছো রেসপন্স করো, যে রোগ নির্ণয়ের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা। তো আরেকটা বিষয় তোমাদেরকে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে কি, আমরা তাহলে এখানে কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার এখানে যদি দেখি, একটা হচ্ছে বিলিরুবিন টেস্ট করবা, মানে বিলিরুবিন পরীক্ষা করবা রক্তের মধ্যে কীরকম মাত্রা। আরেকটা হচ্ছে এসজিপিটি বা এএলটি, এটার মাত্রা তুমি পরীক্ষা করবা। আরেকটা হচ্ছে তুমি করতে পারো, সেটা হচ্ছে কি, তুমি কি যে হেপাটাইটিস ভাইরাস দ্বারা, বি ভাইরাস দ্বারা লিভার আক্রান্ত হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য চাইলে HBsAg টেস্ট করা যায়, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে HBsAg কি, এটা দ্বারা বোঝাচ্ছে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। দেখো, এটা দ্বারা যদি একটা হ্যাপাটাইটিস ভাইরাস হয়, বি ভাইরাস হয়, এটা ধরো তার ডিএনএটা হচ্ছে
তার এনভেলপ, এগুলা যে প্রোটিন থাকে, তো তার মধ্যে এই যে সারফেসের মধ্যে যে প্রোটিনটা, সারফেস মানে হচ্ছে বাইরের আবরণটা, এই আবরণের মধ্যে যে প্রোটিনটা থাকে তাকে বলা হচ্ছে তোমার এসবিএসএসজি। তো এই যে সারফেস প্রোটিনটা, এটা হচ্ছে কার? হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস প্রোটিন এসবিএসএসজি। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন, এই প্রোটিনটা মূলত কার মধ্যে থাকে? হেপাটাইটিস বি ভাইরাসের মধ্যে। এখন কোনো ব্যক্তির রক্ত পরীক্ষা করে যদি দেখা যায় তার মধ্যে এই অ্যান্টিজেনটা উপস্থিত আছে, তো অ্যান্টিজেনটা থাকে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে, তো তার রক্তে কীভাবে আসলো এটা? তার মানে তাকে কে সংক্রমিত করেছে? তাকে সংক্রমিত করে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। সো হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা কোনো ব্যক্তি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা বা তোমার কোনো ব্যক্তি তোমার কি লিভার আক্রান্ত হয়েছে কিনা, সেজন্য তুমি এইচবিএসএজি এই পরীক্ষাটা করতে পারো। অবশ্যই তোমরা আমাকে একটু জানাও তোমরা কি এগুলা কখনো দেখেছো কিনা, যে ডাক্তাররা এই পরীক্ষাগুলা তোমার অনেক সময় দিয়ে থাকে, বা এগুলা দেখছো কিনা এরকম দিতে। সো তোমরা যারা আসো অনেকে, আচ্ছা সো যারা আসো কাইন্ডলি একটু রেসপন্স করিও, যে অনেকে বলছে বুঝছে। আচ্ছা, এখন হচ্ছে রোগ নির্ণয় তো গেল, এখন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে, বা সরি প্রতিকার বা চিকিৎসা কিভাবে হবে এটার, যদি এটা আমরা একটু দেখি। দেখো এখন আমরা দেখব হচ্ছে প্রতিকার বা এর কি চিকিৎসা। এখন এই হেপাটাইটিসের আসলে উল্লেখযোগ্য চিকিৎসা তেমন নেই, তবে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে রুগীকে প্রথমে বিশ্রামে থাকতে হবে, পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রায় কত 10 থেকে 12 দিন এরকম বিশ্রামে, একদম সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তারপর হচ্ছে তাকে, যেহেতু সে খাবার খেতে পারে না, শক্তি পাবে না, গ্লুকোজের শরবত তোমাদের আছে, গ্লুকোজ এর শরবত খাওয়ালে উপকার পাওয়া যায় বলা হয়েছে, গ্লুকোজের শরবত দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে তাকে ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কোনো টিস্যু যদি তোমার কি হয়, টিস্যু পুনরায় নতুন টিস্যু তৈরিতে এটা কিন্তু সাহায্য করে, সেজন্য যেহেতু লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিটামিন সি দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে তুমি মনে রাখবা হচ্ছে কিছু ক্ষেত্রে তোমার বলা হচ্ছে অনেক ক্ষেত্রে অরহর পাতা বা ভুঁই আমলার পাতা, ভুঁই আমলা অরহর, এটা হচ্ছে তোমার একটা অনেকটা শিম জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, এটা এই ভুঁই আমলার পাতা, মটরশুঁটি বা শিম জাতীয় এরকম উদ্ভিদ। ভুঁই আমলার পাতা, আমলকি যেরকম পাতা দেখতে, এটার পাতাও সেরকম, তবে এটা হচ্ছে ভুঁই মানে হচ্ছে ছোটো বা মাটির সাথে, ভুঁই দ্বারা এমনি মাটি বোঝায়, অর্থাৎ খুবই ছোটো, মাটির সাথে কাছাকাছি থাকে, সেজন্য বলছে ভুঁই আমলার এই যে পাতার রস কিন্তু খেয়ে অনেকে হেপাটাইটিসের উপকার পাইছে বলে ধারণা করে, কিন্তু চাইলে এটা দিয়েও চিকিৎসা করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের বইয়ে আছে যে যদিও এটা কিন্তু হেপাটাইটিস আক্রান্ত হলে, ভি ভাইরাস বা এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, যদি এগুলো ভাইরাস, এটার উপর অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তবু যদি একই সাথে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন বলা হচ্ছে কি অ্যামক্সিসিলিন এবং তুমি মেট্রোনিডাজল হচ্ছে নিডাজল। অর্থাৎ আমরা যে ধরো এটা যদি তোমার কোনো প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়, যদি তোমার কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন এই মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তাহলে দেখো তো এই অ্যামক্সিসিলিন এবং মেট্রোনিডাজল এই অ্যান্টিবায়োটিকগুলো তোমার দেওয়া যেতে পারে যদি পাশাপাশি সে তোমার ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। তাহলে এই হচ্ছে তোমার চিকিৎসা। বিশ্রামে থাকতে হবে, গ্লুকোজের শরবত, ভিটামিন সি দিতে হবে, অরহর পাতা বা ভুঁই আমলার পাতার রস এবং অ্যান্টিবায়োটিক এইগুলো দেওয়া যেতে পারে। এখন দেখো এটা তো আমরা প্রতিকার করলাম, এখন কিভাবে আমরা প্রতিরোধ করে তুলতে পারি। দেখো প্রতিরোধ, তাহলে আসো আমরা দেখবো হচ্ছে এখন কি প্রতিরোধ, ঠিক আছে। এখন এই প্রতিরোধটা হচ্ছে তোমার ভ্যাকসিনেশন। প্রতিরোধ হচ্ছে কি আমরা ভ্যাকসিনেশন মানে কি রে, ভ্যাকসিনেশন মানে হচ্ছে টিকা গ্রহণ করা, এটা হচ্ছে টিকা প্রদান, ঠিক আছে, টিকা প্রদান করা যায়। দেখো হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে, হেপাটাইটিস এ ভাইরাস, এদের কিন্তু কি আছে, ভ্যাকসিন বা টিকা আছে, এদের টিকা আছে, ঠিক আছে, টিকা আছে। কিন্তু তোমার
যে হেপাটাইটিস সি ভাইরাস, এই হেপাটাইটিস সি ভাইরাসের কিন্তু কোনো টিকা টিকা নেই, এটা একটু মনে রাখিও, ঠিক আছে? তাহলে দেখো তো, তবে এই হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত হলে চিকিৎসা আছে, তবে এর কোনো টিকা নেই। কার কার টিকা আছে? বি এবং এ। এখন হেপাটাইটিস বি ভাইরাসের দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের যে টিকা, হেপাটাইটিস বি ভাইরাসের একটা ডোজ ভাইরাসের টিকা আছে যেটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টা মানে হচ্ছে 5, ভ্যালেন্ট মানে হচ্ছে ক্ষমতা। তার মানে এই টিকাটা 5টা রোগের বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে? 5টি রোগ প্রতিরোধের ক্ষমতা আছে, এরকম টিকাকে আমরা বলবো প্রতিরোধ করবে। তো এরকম টিকাকে আমরা বলবো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এটা হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে। এটা হেপাটাইটিস বি কে তো তোমার কি করবে? প্রতিরোধ করবে। সাথে তোমার ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি বা যেটাকে বলা হয় পার্টোসিস, তারপর হচ্ছে তোমার হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভাইরাস বি, এই রোগগুলোর সাথে হেপাটাইটিস বি ভাইরাস, এই 4টা তোমার রোগ থেকে কি করবে? প্রতিরোধ করে তুলবে। সেজন্য 5টা রোগ থেকে, সেজন্য এটাকে বলা হয়েছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ঠিক আছে? এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের তোমার ডোজ হচ্ছে, তোমার একটু মনে রাখিও, ডোজ হচ্ছে 4টি। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটার ডোজ কত? 4টি। কয়টি ডোজ আছে? 4টি ডোজ আছে। 4টি ডোজের মধ্যে তোমার প্রথম 3টা ডোজ দেওয়া হয় 1 মাস পর পর, আজকে দিলা 1 মাস পর আবার, এরপর 1 মাস পর, এরকম 1 মাস পর পর হচ্ছে 3টা দিবা। তারপর চতুর্থ ডোজ যেটা আছে সেটা দেওয়া হয় 1 বছর পর গিয়ে, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে কী করা হয়, 5 বছর পর গিয়ে আরেকটা এক্সট্রা ডোজ দেওয়া হয় যেটাকে বলা হয় বুস্টার ডোজ। সেটা হচ্ছে টিকার কার্যক্ষমতাকে কী করার জন্য? বাড়ানোর জন্য দেওয়া হয় তাকে। এমন যদি পরীক্ষায় আসে যে তোমার হেপাটাইটিস বি এর কয়টা যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে এটার কয়টা ডোজ আছে, মনে রাখবো হচ্ছে 4টা ডোজ আছে। তো এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? আমরা এই হেপাটাইটিসটা শেষ করলাম, আমরা এরপর ডেঙ্গুটা পড়বো। আসলে তোমরা কাইন্ডলি আমাকে জানাও হচ্ছে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ইফরাত সুলতানা বলছে সিমটমসগুলা এফেক্টেড হওয়ার কয়দিন পর? হ্যাঁ, তোমার দেখো হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে, হেপাটাইটিস বি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল হচ্ছে তোমার, হ্যাঁ এটা মনে রাখিও, 45 থেকে 180 দিন। অর্থাৎ তোমার হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হওয়ার 45 থেকে 180 দিন পর্যন্ত কোনো ধরনের লক্ষণ প্রকাশ পাবে না। তো যেটাকে বলা হচ্ছে সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড। তো এর পরবর্তীতে গিয়ে কি হয়, দেখা যাচ্ছে আস্তে আস্তে সিমটমস প্রকাশ পাচ্ছে, কারণ লিভার অলরেডি কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তো আমাদের সাথে যারা আছো, ইফাত সুলতানা, সাদিয়া, ইস্তিয়াক, আচ্ছা, তাবাসসুম আফরিন, তো যারা আছো তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা পড়বো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, হেপাটাইটিসটা খুব ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে? নোট করে নিবা, ভালো করে পড়ে নিবা। দেখো এগুলো কিন্তু সিকিউতে আসে, সাথে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো মেডিকেলে একবার আসছিল যে হেপাটাইটিস এ ভাইরাস বা কী দ্বারা বা ই ভাইরাস কী দ্বারা মানে ট্রান্সমিশন ঘটে, কী দ্বারা ছড়ায়, সেগুলো হচ্ছে তোমার পানিবাহিত, তোমরা দেখছিলা। আর যেগুলো তোমার হেপাটাইটিস তোমার কী ছিল? সি ছিল, এ এবং ই ছাড়া, বি ছিল, সি ছিল, ডি ছিল, এগুলো হচ্ছে ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে, তোমার বিশেষ করে ব্লাডের মাধ্যমে ছড়ায়। তো এগুলো আমরা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। সো আমাদের সাথে যারা আছে, রাইসা, তো ধন্যবাদ সবাইকে। এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে? ডেঙ্গু ভাইরাস নিয়ে, ঠিক আছে? এখন আমরা, তো যারা আছো সবাইকে ধন্যবাদ। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে ডেঙ্গু ভাইরাস নিয়ে বা ডেঙ্গু ফিভার নিয়ে আলোচনা করব। চলো, তো এইগুলা কিন্তু খুব ভালোভাবে পড়বে। এগুলো আমাদের তো পরীক্ষায় তোমার কি দিবে, এই ডেঙ্গু জ্বর অথবা এটাকে ডেঙ্গি জ্বরও বলে, পরীক্ষায় তো তোমাকে হেল্প করবে, সাথে এগুলো দৈনন্দিন জীবনে আমাদের খুব প্রয়োজন, ঠিক আছে? এই বিষয়ে ধারণা রাখা আর কি। ডেঙ্গু জ্বর বা ডেঙ্গি জ্বর এটাকে বলা হয়। সো এখন আসো এটার কারণ কি, ঠিক আছে? এটার কারণ হচ্ছে প্রথমে ভাইরাস। এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এখন এই ভাইরাসটাকে বলা হয় তাকে তোমার কি ভাইরাস? ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে? তাহলে ডেঙ্গু জ্বর কার জন্য হয় বা ডেঙ্গি জ্বর কার জন্য হয়? ডেঙ্গু ভাইরাসের জন্য হয়। এটাকে সংক্ষেপে অনেক সময়
ডেঙ্গু, ভি দিয়ে বোঝায় ভাইরাস, ডেঙ্গু ভাইরাস বোঝায়। এখন ডেঙ্গু ভাইরাস মূলত এক ধরনের প্লাবি ভাইরাস। প্লাবি ভাইরাস কারা আমি একটু বলতেছি তোমাদেরকে। প্লাবি ভাইরাস, দেখো প্লাবি ভাইরাস কারা, চলো একটু দেখি আমরা। দেখো প্লাবি ভাইরাস, ডেঙ্গু, তাহলে ডেঙ্গু জ্বর এমনি কার জন্য হয়? ডেঙ্গু ভাইরাসের জন্য, ঠিক আছে। ডেঙ্গু ভাইরাস মূলত এক ধরনের কি প্লাবি ভাইরাস। প্লাবি ভাইরাস কারা একটু যদি আমরা একটু দেখি। প্লাবি ভাইরাস, দেখো এই ভাইরাস হচ্ছে সাধারণত এই প্লাবি ভাইরাসগুলো ছড়ায় হচ্ছে কার মাধ্যমে? এদের বাহক হচ্ছে মশকি, মানে এই ভাইরাসটা মশকির মাধ্যমে ছড়ায়, মশা না, মশকি। মশকি বলতে বোঝাচ্ছে স্ত্রী মশা। মনে রাখবে স্ত্রী মশাগুলা, অর্থাৎ যাদেরকে বলা হচ্ছে মশকি, এরাই কিন্তু মানুষের রক্ত খায়। পুরুষ মশা কিন্তু মানুষের রক্ত খায় না। এটা আমরা যখন ম্যালেরিয়া পড়বো তখন এটা বলবো আমরা। তো আসো, কোন ধরনের মশকি? এডিস মশকি। তাহলে প্লাবি ভাইরাসগুলো সাধারণত এডিস মশকি সরাই। দেখো এই ভাইরাসগুলো সাধারণত এডিস মশার দুইটা প্রজাতি আছে। একটাকে বলা হয় এডিস এজেফটি, বৈজ্ঞানিক নামে শেষে দাগ দিতে হয়, দাগ দিবা। আরেকটা হচ্ছে এডিস অ্যালবোফিকটাস, তাহলে এই যে এই দুইটা প্রজাতি দিয়ে কি হয় তোমার এই প্লাবি ভাইরাসটা এই দুইটা মশার মাধ্যমে ছড়ায়। মশার কোন প্রজাতি? এই দুইটা প্রজাতি। এখন আসো প্লাবি ভাইরাস দিয়ে যে কোন কোন রোগগুলো হয় আসলে। প্লাবি ভাইরাস হচ্ছে কারা? যারা সাধারণত কার মাধ্যমে ছড়ায়? মশকির মাধ্যমে ছড়ায়। কোন মশা? এডিস মশা। দুইটা প্রজাতির নাম বললাম। এখন আসো এরকম প্লাবি ভাইরাস বা মশার মাধ্যমে ছড়ায় এরকম ভাইরাসগুলোর মধ্যে যেমন ধরো ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু জ্বর, এটা তোমার যেহেতু মশকের মাধ্যমে ছড়াচ্ছে, এটা এক ধরনের প্লাবি ভাইরাস। হচ্ছে জিকা ভাইরাস বা জিকা জ্বর, যেটা তোমার প্লাবি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। তারপর হচ্ছে চিকনগুনিয়া, তোমরা নাম শুনছো চিকনগুনিয়া, এটাও ডেঙ্গুর মতো, লক্ষণ এগুলোও ডেঙ্গুর মতো। তারপর হচ্ছে তোমার দেখবা হচ্ছে তোমার কি ডেঙ্গু, জিকা, চিকনগুনিয়া, তারপর হচ্ছে পিতজ্বর, যেটার কথা তোমাদেরকে একদম প্রথমে বলছিলাম, বা ইয়েলো ফিভার। পিত মানে হচ্ছে হলুদ, ঠিক আছে, ইয়েলো ফিভার। সো ইয়েলো ফিভার কেন বলা হচ্ছে তোমাদেরকে বলছিলাম, এটা হলে কিন্তু ওই যে ত্বক হলুদ হয়ে আসে, জন্ডিসের একটা লক্ষণ চলে আসে, সেজন্য এটাকে ইয়েলো ফিভার বলা হয়। তাহলে এই যে ডেঙ্গু, জিকা, চিকনগুনিয়া, পিতজ্বর, এগুলো সবগুলা হচ্ছে এডিস মশা বাহিত। এডিস মশার মাধ্যমে এগুলো ট্রান্সমিশন ঘটে বা মানে ছড়িয়ে পড়ে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে। সেজন্য যারা হচ্ছে প্লাবি ভাইরাস কারা? যারা হচ্ছে তোমার সাধারণত মশকি বা তোমার এই যে পতঙ্গ দ্বারা ছড়ায়, এগুলো হচ্ছে তোমার প্লাবি ভাইরাস। তাহলে ডেঙ্গু ভাইরাস একটা কি ভাইরাস? প্লাবি ভাইরাস, কারণ এটাও কি এডিস মশার মাধ্যমে ছড়াচ্ছে, ঠিক আছে। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের ডেঙ্গু জ্বরের লক্ষণ, ঠিক আছে, ডেঙ্গু জ্বরের লক্ষণ, ঠিক আছে। লক্ষণ বা সিমটমসগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো ডেঙ্গু জ্বর সাধারণত 3 ধরনের আছে। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, ঠিক আছে, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, আরেকটা হচ্ছে ভাইয়া হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আরেকটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, ঠিক আছে। তাহলে তিনটা, প্রথমটা হচ্ছে কি, আমি দুইটা পরে বলবো। প্রথমটা হচ্ছে কি সাধারণ ডেঙ্গু জ্বর। তো এই সাধারণ ডেঙ্গু জ্বরের মধ্যে আসলে কি কি সিমটমসগুলো দেখা যায়? প্রথম কথা, যেহেতু জ্বর, তার মানে জ্বর আসবেই, ঠিক আছে, জ্বর আসবে। জ্বর সাধারণত কি হয় তোমার 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াসের মতো জ্বর থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে তার হচ্ছে ব্যথা, ঠিক আছে। এখন এই ব্যথাটা কিন্তু তুমি বলতে পারো ব্যথাটা সারা দেহে, কোথায় নাই ব্যথা, ঠিক আছে, সব জায়গায় ব্যথা আছে এই ডেঙ্গু জ্বরের মধ্যে। তুমি যদি বলো জয়েন্টে ব্যথা, হ্যাঁ জয়েন্টে ব্যথা হবে। তুমি যদি বলো চোখের পিছনে ব্যথা, চোখে ব্যথা হবে। হেডেক, মাথা ব্যথা হবে, ঠিক আছে। যদি বলো ভাইয়া পেটে ব্যথা, হ্যাঁ হবে, ঠিক আছে, পেটে ব্যথা, সব জায়গায় আসলে সব ধরনের ব্যথা তার মধ্যে দেখা যায়। তো মাসেলে ব্যথা, অর্থাৎ মাংসপেশিতে ব্যথা হবে। তো বিশেষ করে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের মধ্যে যে ব্যথাটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি জন্য, যে তোমার সাধারণত মেরুদণ্ড কেন হচ্ছে এটা বলবো। দেখো মেরুদণ্ড ও কি কোমরে ব্যথা হচ্ছে তোমার ডেঙ্গু জ্বরের কি বিশেষ লক্ষণ, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা, সাধারণত ব্যথাটা কোথায় হয় তোমার, সব জায়গায় হয়, তবে মেরুদণ্ডে ব্যথা এবং কোমরে ব্যথা, এটা হচ্ছে তোমার মনে রাখতে পারো, এটা হচ্ছে বিশেষ লক্ষণ ডেঙ্গু জ্বরের, ঠিক আছে।
এই জন্য এই ডেঙ্গু জ্বরকে কি বলা হয় থাকে? হাড় ভাঙ্গা জ্বর বলে। কি বলে? হাড় ভাঙ্গা জ্বর বলা হয়ে থাকে, বা হচ্ছে বোন ব্রেক ফিভার। বোন মানে হাড়, ব্রেক মানে ভাঙ্গা, ফিভার মানে কি? জ্বর, ফিভার বলে। তাহলে দেখো তো, হাড় ভাঙ্গা জ্বর বলা হয় থাকে। তাহলে জ্বর হবে, ব্যথা হবে, ব্যথা প্রায় সব জায়গায় ব্যথা। বিশেষ লক্ষণ হচ্ছে কি? মেরুদণ্ড এবং কোমরে ব্যথা, ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ লক্ষণ। যেহেতু মেরুদণ্ডে ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, কোমরের মধ্যে ব্যথা হচ্ছে, হাড়ে, তো এই জন্য হাড় ভাঙ্গা জ্বর বা বোন ব্রেক ফিভারও বলা হয়ে থাকে, ঠিক আছে? আর হচ্ছে কি? র্যাশ উঠবে, র্যাশ। এগুলা কেন হচ্ছে? জ্বর কেন হয়, ব্যথা কেন হয় আমি বলবো, তবে একটু লিখে নিই আমরা, ঠিক আছে? লিখে নিই। র্যাশ উঠবে, লালচে, সারা গায়ে লাল লাল হয়ে যাবে, স্কিনের মধ্যে লাল লাল স্পট দেখা দিবে, ঠিক আছে? যেগুলোকে বলা হচ্ছে লালচে র্যাশ, ঠিক আছে? লালচে র্যাশ, বা তোমার যেগুলোকে বলা হচ্ছে, বা বলা হচ্ছে ফুসকুড়ি। লালচে র্যাশ বা কি দেখা দিবে? ফুসকুড়ি দেখা দিবে, ঠিক আছে? তো এটা তোমার দেখা যাবে। তাহলে জ্বর, ব্যথা, লালচে তোমার র্যাশ বা ব্যথা দেখে দিবে। তারপর হচ্ছে অতিরিক্ত মারাত্মক পর্যায়ে গেলে রক্তক্ষরণ হবে, রক্তক্ষরণ, ঠিক আছে? রক্তক্ষরণ হবে। তাহলে অর্থাৎ এটা হচ্ছে মারাত্মক পর্যায়, মারাত্মক পর্যায়। এটা আমি বলবো, একটু বুঝাই দেবো, লিখে নিই। আচ্ছা, মারাত্মক পর্যায়ে দেখো এখন কোনটা কি জন্য হচ্ছে। দেখো এখন জ্বর কেন হচ্ছে। দেখো ডেঙ্গু ভাইরাসের আক্রমণের পরপর কিন্তু আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, ইমিউন সেলগুলো আছে, ঠিক আছে? আমাদের শরীরের যে শ্বেত রক্তকণিকাগুলো আছে, এরা নানা রকম রাসায়নিক পদার্থকরণ করে, যে রাসায়নিক পদার্থের কারণে আমাদের শরীরে জ্বর আসে। হচ্ছে ব্যথা। ব্যথা হচ্ছে দেখো যে তোমাদেরকে আমাদের এই ডেঙ্গু যে ভাইরাস আছে, ভাইরাসটা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহ তৈরি করে, ঠিক আছে? এটা বিশেষ করে জয়েন্টে, মাসেলে প্রদাহ তৈরি করে, ঠিক আছে? তো এই প্রদাহ তৈরি করার জন্য, ইনফ্লামেশন তৈরির জন্য বিভিন্ন জায়গায় ব্যথা হয়। সে লালচে র্যাশ কোনো উঠে। দেখো এই ডেঙ্গু ভাইরাসটা কি করে? ডেঙ্গু ভাইরাসটা তোমার যে আমাদের যে রক্তনালী আছে, এই রক্তনালীর মধ্যে, এই রক্তনালীর মধ্যে কি করে? রক্তনালীতে ক্ষতিগ্রস্ত করে। ধরো রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে? রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, ফলে তোমার কি হয়? ব্লাডগুলো বের হয়ে হয়ে স্কিনের নিচে জমতে থাকে, ঠিক আছে? ফলে আমরা লালচে এরকম র্যাশ দেখতে পাবো, ঠিক আছে? এখন এই ডেঙ্গু ভাইরাসের কারণে সাথে কি হতে পারে? রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং ডেঙ্গু ভাইরাস আমাদের যে তোমার, আমি এটা পরবর্তী যে তোমার হেমোরেজিক জ্বর আছে এখানে বলবো, তবে এখানে একটু বলি, অনুচক্রিকাকে কি করে আক্রমণ করে, এবং অনুচক্রিকাকে তোমার কি করে সংখ্যা কমে যায়। তাহলে ডেঙ্গু জ্বর হলে খুব 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 ইম্পর্টেন্ট কথা, অনুচক্রিকা কমে যায়। আচ্ছা, অনুচক্রিকা কী করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে অনুচক্রিকার পরিমাণ যদি কমে যায়, ঠিক আছে, যার কারণে কি হয়? যেখানে সেখানে কি হতে, রক্ত জমাট না বেঁধে ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত ব্লিডিং হতে পারে, যে বিষয়টা আমি একটু পর হিমোরেজিক ডেঙ্গুতে আলোচনা করব। যাই হোক, আমরা একটু প্রথমে সাধারণ ডেঙ্গু জ্বরের একটু লক্ষণগুলো বুঝি। প্রথমে হচ্ছে কি হবে বলো তো দেখি একটু। যেহেতু ডেঙ্গু জ্বর, তাহলে জ্বরটা অবশ্যই থাকবে। জ্বরের যে মাত্রাটা, এটা মনে রাখিও, ঠিক আছে? জ্বরের মাত্রা হচ্ছে 103 থেকে কত ডিগ্রি? 105 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ব্যথা, ঠিক আছে? ব্যথা থাকবে। ব্যথা বলতে সব জায়গায় প্রায় ব্যথা, এবং কোমরে এবং মেরুদণ্ডে ব্যথা হচ্ছে বিশেষ লক্ষণ। সেজন্য ডেঙ্গু জ্বরকে, খুব ইম্পর্টেন্ট কথা, হাড় ভাঙ্গা জ্বর বা বোন ব্রেক ফিভারও বলা হয়ে থাকে। লালচে র্যাশ বা পুস্কুরি উঠবে, এবং মারাত্মক পর্যায়ে হচ্ছে রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ব্লিডিং হবে। রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে কী হবে? ব্লিডিং হবে। রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে ব্লিডিং হবে। তো এতটুকু তোমরা বুঝতে পারছো কি না? এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আচ্ছা, তাহলে ডেঙ্গু জ্বরের মধ্যে সাধারণ ডেঙ্গু জ্বরের জ্বর, ব্যথা, লালচে পুস্কুরি, রক্তক্ষরণ, এটা এগুলো একটু মনে রাখিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে হেমোরেজিক। তাহলে আমরা দেখো এই একটা ব্যাপার হচ্ছে কি তোমার, কই গেল সাধারণ ডেঙ্গু জ্বরে, এগুলো দেখলাম। এটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো পড়লাম। এখন তিন ধরনের ডেঙ্গু জ্বর আছে। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। নেক্সট যে ধাপ সেটা হচ্ছে কি, নেক্সট যে ধরনের ডেঙ্গু জ্বর থাকতে পারে সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু ফিভার। তাহলে কি? হেমো
হেমোরেজিক ডেঙ্গু আচ্ছা, যেটাকে কি বলতেছে দেখো, হেমোরেজিক ডেঙ্গু। এখন এটার লক্ষণ বা এটা কি এটা আমরা বুঝবো। দেখো, হেমোরেজিক ডেঙ্গু ফিভার, হেমোরেজিক শব্দের অর্থ কি? হেমোরেজিক, দেখো এই শব্দের অর্থ কি আগে একটু বুঝি আমরা। দেখো, হেমু দ্বারা বোঝাচ্ছে, যেমন ধরো আমরা বলি হিমোগ্লোবিন, ঠিক আছে? হিমো শব্দটা কিন্তু রক্তের সাথে রিলেটেড, রক্ত, ঠিক আছে? হিমো দ্বারা বোঝাচ্ছে রক্ত। রেজিক দ্বারা বোঝাচ্ছে ক্ষরণ বা প্রবাহ, ক্ষরণ বা প্রবাহ। তার মানে হিমোরেজিক ডেঙ্গু মানে কি, যেই ডেঙ্গুর মধ্যে কি হবে, রক্তক্ষরণ হবে, নাক দিয়ে রক্ত পড়ে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, ঠিক আছে? তারপর হচ্ছে মুখ দিয়ে রক্ত পড়ে, বমির সাথে বমি হয়, রক্ত বমি হয়, পায়খানার সাথে রক্ত যেতে পারে, খুবই মারাত্মক অবস্থা, ঠিক আছে? তাহলে হিমোরেজিক শব্দটার অর্থ আমরা বুঝলাম। দেখো, এখন দেখো আমরা আসলে বুঝবো যে কেন এরকম হচ্ছে, কেন ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, দেখো কেন ব্লিডিং হচ্ছে এটা যদি আমরা একটু বুঝি। বলেছিলাম ডেঙ্গু জ্বর হলে এটা ধরো রক্তনালী, প্রথম কথা হচ্ছে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। ধরো রক্তনালীটা এরকম ছিদ্র ছিদ্র, আমি বোঝাচ্ছি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি, রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, রক্তনালী ক্ষতিগ্রস্ত, কারণ রক্তনালীকে মানে আক্রমণ করে, ঠিক আছে? রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং সাথে প্লাস আরেকটা হয়, অনুচক্রিকা পরিমাণ কমে যায়। তাহলে অনুচক্রিকা কি হয়, কমে যায়। অনুচক্রিকা কমে যাওয়াকে বলা হয়, তোমাদের এটা আছে কিন্তু, থ্রম্বোসাইটোপেনিয়া। দেখো, থ্রম্বোসাইট মানে কি রে? অনুচক্রিকাকে কি কি নামে ডাকে জানো? প্লাটিলেট নামে ডাকে। কয়টা নাম আছে? প্লেটিলেট বলে, প্লেটিলেট বাংলায় বলে অনুচক্রিকা, আবার একটা হচ্ছে থ্রম্বোসাইটও বলে, ঠিক আছে? তাহলে তোমার থ্রম্বোসাইট, এখানে থ্রম্বো দ্বারা বোঝাচ্ছে অনুচক্রিকাকে, সাইট মানে হচ্ছে কোষ, পেনিয়া মানে হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে অনুচক্রিকা যদি, অর্থাৎ থ্রম্বোসাইট যদি কমে যায়, সেটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে দেখো, রক্তনালী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তোমার কি হচ্ছে, অনুচক্রিকা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই দুই কারণে, যেহেতু রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনুচক্রিকা কি করে, তোমরা সবাই এটা জানো, পড়ে আসছো ছোটোবেলা থেকে, যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যেহেতু অনুচক্রিকা কমে যায়, তাহলে রক্ত তোমার ব্লাড ক্লটিং হয় না, রক্ত জমাট বাঁধে না, এবং যেহেতু রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রক্ত ইজিলি কী হতে পারে, সহজে বের হয়ে যেতে পারে। বের হয়ে তোমার ব্লিডিং হবে, বের হয়ে তোমার কি হবে, যে রক্ত যদি বের হয়ে যায় রক্তনালী থেকে, এটাকে আমরা বলি কি, ব্লিডিং। ব্লিডিংটা হতে পারে এক্সটার্নাল বা ইন্টারনাল, দাঁত দিয়ে পড়তে পারে রক্ত, যেগুলো হচ্ছে তোমার বলতে পারো দাঁত, তারপর হচ্ছে তোমার দাঁত দিয়ে রক্ত পড়া, এগুলো কিন্তু খুব মারাত্মক অবস্থা, ঠিক আছে? নাক, ঠিক আছে, মুখ দিয়ে রক্ত পড়া। আবার ইন্টারনাল ব্লিডিং হবে যদি আমাদের তোমার জিআই, অর্থাৎ যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট আছে, অর্থাৎ যে পৌষ্টিক নালী আছে ভিতরে, খাদ্য পরিপাক তন্ত্রের, যে এই পৌষ্টিক নালীর ভিতরে যদি ব্লিডিং হয়, তাহলে রক্ত বমি হবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার কি হবে, রক্ত বমি হবে, সাথে পায়খানার সাথে রক্ত যেতে পারে। আচ্ছা আচ্ছা, পায়খানার সাথে কি যায়, রক্ত, পায়খানায়, আমি বললাম পায়খানায় রক্ত। তাহলে এই বিষয়গুলো দেখা যায়। তাহলে হেমোরেজিক মানে বুঝছো, অর্থাৎ যখন কি হবে, রক্তক্ষরণ হবে। ডেঙ্গুর এমন একটা অবস্থা, যে অবস্থায় কি হবে, ব্লিডিং হবে। তাহলে হিমো মানে হচ্ছে রক্ত, রেজিক মানে হচ্ছে বোঝাচ্ছে করণ বা প্রবাহ। তাহলে যেই অবস্থায় ডেঙ্গু জ্বরের, যে অবস্থায় এমন একটা অবস্থা হয়ে গেছে, যেখানে কি জন্য হচ্ছে, রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দুইটা কারণ মনে রাখবা, অনুচক্রিকা কমে গেছে, ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয় যেটাকে, থ্রম্বোসাইটোপেনিয়া, এবং রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্লিডিং হচ্ছে। ব্লিডিংটা হতে পারে এক্সটার্নাল, দাঁত দিয়ে, নাক দিয়ে, ঠিক আছে, চোখের মধ্যে রক্ত জমতে পারে, কথা বুঝছো? আর হচ্ছে ইন্টারনাল ব্লিডিংও হতে পারে। এই হেমোরেজিক ডেঙ্গু কিন্তু ডেঙ্গু জ্বরের কিন্তু একটা মারাত্মক অবস্থা, ঠিক আছে? এর পরবর্তীটা বুঝাবো। এর পরবর্তী বোঝানোর আগে তোমরা আমাকে বলো যে এতটুকু বুঝতে পারছো কিনা।
আচ্ছা, এখানে একটু এটা চেঞ্জ করিও, এটা হচ্ছে এটাকে ব্র্যাক ব্র্যাক বোন ফিভার বলে, বোন বেক না, ব্র্যাক বোন ফিভার, এটা মনে রাখি তো। আচ্ছা, অতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো যারা অনেকে আছো তারা বলছে বুঝছে, তাইলে দুই ধরনের ডেঙ্গু জ্বরগুলো, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, ঠিক আছে? এখন আমরা কি নিয়ে আলোচনা করব? ডেঙ্গু ডেঙ্গু শক সিনড্রোম। দেখো, আমি এগুলো তোমাদের বইয়ে কিন্তু এগুলো অল্প আছে, ঠিক আছে, যেটাকে ডেঙ্গু এসএস ডিএসএস বলে, ডেঙ্গু শক সিনড্রোম। তোমাদের বইয়ে এগুলো অল্প অল্প আলোচনা আছে, তবে একটু একটু দেওয়া আছে। যদি জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে পারো তাহলে দীর্ঘদিন মনে থাকবে। এই জন্য একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। এখন ডেঙ্গু শক সিনড্রোম কি, এটা আসলে কেন হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই মারাত্মক অবস্থা। ডেঙ্গু জ্বরের সবচেয়ে মারাত্মক অবস্থা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এখন এটা কেন হচ্ছে দেখো, এটা হচ্ছে, ধরো তোমরা কিছুক্ষণ আগে দেখছো হচ্ছে, ধরো এটা রক্তনালী, ডেঙ্গু জ্বরের রক্তনালী কী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? এবং আরেকটা দেখছো হচ্ছে অণুচক্রিকা কমে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গু জ্বরে অণুচক্রিকা কমে যায়, ঠিক আছে? এখন কমে গেলে কি হবে, এখান থেকে রক্ত বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি রক্ত ব্লিডিংয়ের মাধ্যমে রক্ত বের হয়ে যায় এখান থেকে, ধরো রক্ত বের হয়ে যাচ্ছে, আমরা ভেবে দিই অর্থাৎ ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? এখন খেয়াল করো, রক্ত যদি বের হয়ে যায়, ধরো রক্ত বের হয়ে গেলে, এখন এখানে যে রক্ত আছে, রক্তের পরিমাণ, রক্তের মধ্যে থেকে যদি বিশেষ করে হচ্ছে প্লাজমা, রক্তের যে রস, এটা কিন্তু বের হয়ে যায়, ফলে রক্তটা গাঢ় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসো আমরা যদি একটু লিখি এগুলো কমন নিয়ে, তাহলে ডেঙ্গু জ্বরে কী হয়, রক্তনালী ক্ষতিগ্রস্ত, রক্ত রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? এখন এই রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে, কথা বুঝিও, রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় প্লাজমা লিক হয়। প্লাজমা মানে হচ্ছে রক্তরস বের হয়ে যায়, প্লাজমা লিক হয়। এই যে ব্লিডিংয়ের মাধ্যমে বা প্লাজমাটা বের হয়ে যাচ্ছে, প্লাজমা লিক হয়। আচ্ছা, আমাকে বলো তো, প্লাজমা লিক হয়ে গেলে যদি রক্তের তরল অংশটা বের হয়ে যায়, রক্তটা অনেক গাঢ় হয়ে যাবে না? যেহেতু পানি বের হয়ে গেছে রক্ত থেকে, কোনো কিছু থেকে যদি পানি নিয়ে ফেলা হয় তাহলে জিনিসটা গাঢ় হয়ে যায়, ঠিক আছে? যেটাকে বলা হয় রক্ত, যদি যেহেতু গাঢ় হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে হিমো কনসেন্ট্রেশন। হিমো মানে বোঝাচ্ছে রক্তকে, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘন, কনসেন্ট্রেশন। তাহলে হিমো কনসেন্ট্রেশন করতেছে, বুঝিও কথা। আচ্ছা, এখন আসো আরেকটা বিষয় হচ্ছে, এখানে ব্লাডের ভলিউম কমে যাচ্ছে, রক্তের আয়তন কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। দেখো, পানি যেহেতু বের হয়ে যাচ্ছে রক্ত থেকে, প্লাজমা যেহেতু বের হয়ে যাচ্ছে এখানে, তাহলে রক্তের আয়তন কমে যাবে। আচ্ছা, এখানে যদি রক্তনালীর ভিতরে যদি রক্তের আয়তন কমে যায়, তাহলে কি হবে, ব্লাড প্রেশারও কমে যাবে না? ব্লাড প্রেশারও কমে যাবে, ব্লাড প্রেশারও কী হয়ে যাবে, কমে যাবে। যেহেতু কী হয়ে গেছে, রক্তর আয়তন কম, এখানে রক্ত কম, ব্লাড প্রেশারও কমে গেছে। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে আমাদের বিভিন্ন অঙ্গে, মস্তিষ্ক, তোমার কিডনি বা তোমার বিভিন্ন দেহে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে কি যাবে, রক্ত প্রবাহ ব্যাহত হবে, তাই না? আমরা বলতে পারি কি, তাহলে বিভিন্ন অঙ্গে কি হবে, রক্ত প্রবাহ ব্যাহত হবে, ঠিক আছে? বিভিন্ন অঙ্গে রক্ত প্রবাহ ব্যাহত হবে। আচ্ছা, বিভিন্ন অঙ্গে যদি রক্ত প্রবাহ ব্যাহত হয়, ধরো ব্রেন যদি রক্ত না পায়, তোমার কিডনি যদি রক্ত না পায়, তাহলে এগুলো ফেলিউর হবে না, এগুলো কাজ করা বন্ধ করে দেবে না? কারণ কাজ করতে তাদের অক্সিজেন লাগে, রক্ত, খাদ্য পুষ্টি লাগে। তাহলে যদি তার মধ্যে রক্তই না যায়, তাহলে অক্সিজেন যাবে, খাদ্য পুষ্টিও যাবে না। তাহলে কি হবে, অর্গান, আমি বলতে পারি অর্গান, বিভিন্ন অর্গান কী হয়ে যাবে, ডিসফাংশন হয়ে যাবে, অর্থাৎ কাজ করা কি করে দিবে, বন্ধ করে দিবে। আর যেই ঘটনাকে বলা হচ্ছে কি, অর্গান ডিসফাংশন হওয়া, এটাকে বলা হচ্ছে শক, ঠিক আছে? শক। তাহলে যেহেতু দেখছো ডেঙ্গু শক সিনড্রোম কি, তাহলে যখন কি হবে, অতিরিক্ত প্লাজমা, ব্লাড, রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফলে অতিরিক্ত প্লাজমা বের হয়ে হিমো কনসেন্ট্রেশন হয়ে যাবে। তোমাদের বইয়ে এই ওয়ার্ডটা আছে, হিমো কনসেন্ট্রেশন মানে হচ্ছে, যেহেতু রক্তের তরল অংশ বের হয়ে গেছে, এখানে বের হয়ে গেছে, ফলে রক্তটা ঘন হয়ে যাবে। আচ্ছা, রক্ত থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে রক্তের আয়তনটা, ভিতরে পরিমাণ, রক্তের পরিমাণ কমে যাবে। রক্তের পরিমাণ যদি কমে যায়, ভিতরে রক্তচাপও কমে যাবে।
রক্তচাপ বা ব্লাড প্রেশার বিপি কমে গেলে এখানে হচ্ছে ব্লাড ভলিউম, এখানে বুঝাইছি আমি বি দিয়ে বুঝাইছি ব্লাড ভলিউম, রক্তের আয়তন, আর বি দিয়ে বুঝাইছি ব্লাড প্রেশার, ঠিক আছে। যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমে গেলে বিভিন্ন অঙ্গে কি রক্ত প্রবাহ কি হবে, রক্ত প্রবাহিত হবে না, তাহলে অর্গান ডিসফাংশন হবে, অর্গানগুলো কাজ করা বন্ধ করে দিয়ে বিভিন্ন অঙ্গ, তাহলে এই অবস্থাকে কি বলা হয়, শক। তাহলে বুঝতেই পারতেছো এটা খুবই খুবই মারাত্মক অবস্থা। তাহলে যে 3 ধরনের ডেঙ্গু পড়ছো, 3 ধরনের ডেঙ্গুর মধ্যে সবচেয়ে যে মারাত্মক দুইটা, একটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে তোমার কি ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে এগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, ওদেরকে বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা আচ্ছা দেখো, তোমাদের ডেঙ্গু শক সিনড্রোম এটা নিয়ে তেমন তোমাদের বইয়ে তেমন কথা নাই, তবে আমি একটু বোঝাতে চাইছি ব্যাপারটা তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম হলে দেখো রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে প্লাজমা রক্তের যে তরল অংশ এটা বের হয়ে যাবে, তাহলে যেটাকে বলতেছি আমি প্লাজমা লিক, ঠিক আছে। তরল অংশ বের হয়ে গেলে কি হবে, রক্তটা ভিতরে ঘন হয়ে যাবে, যেহেতু রক্ত থেকে পানি, যেটাকে বলা হচ্ছে হিমোনি রক্ত, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘন হয়ে যাওয়া, গাঢ় হয়ে যাওয়া, তাহলে রক্তটা কি হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। আচ্ছা এইটা তো ঘটবে, প্লাজমা লিকের কারণে এটা তো হবে, সাথে সাথে কি হবে, রক্তের যে ভলিউম বা আয়তন আছে, ব্লাড ভলিউম, এখানে রক্তের পরিমাণ কমে যাবে না, পানি যেহেতু বের হয়ে গেছে রক্ত থেকে, রক্তের পানি, রক্তের তরল অংশটা বের হয়ে গেছে, প্লাজমা বের হয়ে গেছে। আচ্ছা এরপর কি হবে, ফলে যেহেতু এখানে রক্তের পরিমাণ কমে যাবে, তাহলে এই রক্তনালীর ভিতরে কোনো প্রেশারই থাকবে না, ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার কমে গেলে বিভিন্ন অঙ্গের মধ্যে, আমাদের যে প্রেশারের কারণেই তো কি হয়, রক্তের যে চাপ, এই চাপের কারণে তো বিভিন্ন অঙ্গের মধ্যে কি প্রবাহিত হয়, তোমার রক্ত প্রবাহিত হয়। এখন যেহেতু প্রেশার কমে যাচ্ছে, তাহলে রক্ত প্রবাহ তোমার হবে না বিভিন্ন অঙ্গের মধ্যে, বিভিন্ন অঙ্গের মধ্যে রক্ত প্রবাহ না হলে, অঙ্গগুলো রক্ত না পেলে এগুলো ডিসফাংশন হবে, কাজ করা বন্ধ করে দিবে, যেটাকে বলা হচ্ছে শক, ঠিক আছে। বিভিন্ন অঙ্গ যখন কাজ করা বন্ধ করে দিবে, যে ঘটনাকে কি বলতেছে, শক বলতেছে। এতটুকু তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তো বলতেছে বুঝতে পারছে। আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে, আসলে তুমি ডেঙ্গু আক্রান্ত হলে, কেউ যদি জ্বর নিয়ে ডাক্তারের কাছে যায়, তো তার বলতেছে ব্যথা এসে, জ্বর এত ডিগ্রি, ঠিক আছে। তো আসলে এগুলো তো অনেক কারণে জ্বর হতে পারে, এগুলো তো পরীক্ষা ছাড়া বলা যাবে না যে কী জন্য আসলে তার জ্বর হয়েছে। তো ডেঙ্গু হয়েছে কিনা যদি ডাক্তার সন্দেহ করে তার ডেঙ্গু হতে পারে, তাহলে কোন কোন পরীক্ষাগুলোর মাধ্যমে আসলে রোগ নির্ণয় করা হয় সেগুলো যদি আমরা একটু দেখি। দেখো প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা রোগ নির্ণয় দেখব। আমরা পড়বো হচ্ছে কি নির্ণয়, রোগ নির্ণয়, রোগ নির্ণয়, ঠিক আছে। এখন ডেঙ্গুর রোগ কিভাবে নির্ণয় করা হয়, প্রথম হচ্ছে সেরোলজি। সেরোলজি কি কি, অর্থাৎ সেরোলজি কি একটু বলতেছি, অর্থাৎ রক্তের শিরাম, রক্তের যে তরল অংশ আছে, এটাকে বলা হয় প্লাজমা। প্লাজমা থেকে যদি তুমি প্লাজমা প্রোটিনগুলো সরাই ফেলো, যে অংশটা বাকি থাকে সেটাকে শিরাম বলে, অর্থাৎ রক্তের একটা তরল অংশ চিন্তা করতে পারো। এই শিরামের ভিতরে থাকা বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন অ্যান্টিজেন পরীক্ষা করেও কি করা যায়, রোগ নির্ণয় করা যায়। আসো সেটাকে বলা হয় সেরোলজি। এখন আসো একটা টেস্ট করতে পারো, যেটাকে বলা হয় NS1 টেস্ট, ঠিক আছে। এটা দ্বারা কি করা হয়, রোগ নির্ণয় করা যেতে পারে। তো এই NS1টা আসলে মূলত কি, দেখো এটার পূর্ণরূপ আগে একটু বুঝি। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নন স্ট্রাকচারাল, নন, NS দিয়ে কি বোঝাচ্ছে, নন স্ট্রাকচারাল প্রোটিন 1, ঠিক আছে। এখন এই প্রোটিনটা কে তৈরি করে, এটা তৈরি করে হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস। ধরো কথার কথা, এটা যদি ডেঙ্গু ভাইরাস হয়, তো এই ডেঙ্গু ভাইরাসটা নন স্ট্রাকচারাল প্রোটিন কেন বলতেছে, কারণ এই প্রোটিনটা তার স্ট্রাকচার বা গঠনের মধ্যে থাকে না। তুমি কোথাও NS প্রোটিনটা দেখতে পাবা না, অর্থাৎ গঠনে নাই। কিন্তু সে যখন একটা মানব কোষের মধ্যে প্রবেশ করবে, ধরো এই সেলের ভিতরে প্রবেশ করবে, এই সেলের ভিতরে প্রবেশ করার পর
তখন যখন সংখ্যা বৃদ্ধি করবে ওই সংখ্যা বৃদ্ধির সময় সে কী করে এই বিশেষ প্রোটিনটা তৈরি করে, NS1 প্রোটিনটা কী করে তৈরি করে। তাহলে সেটা তার স্ট্রাকচার বা গঠনে তুমি এই প্রোটিনটা থাকবে না। কখন সেটা তৈরি হবে? যখন সে মানুষের কোষের মধ্যে প্রবেশ করবে। এই কোষের মধ্যে প্রবেশের পর সে নিজের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই NS1 প্রোটিনটা তৈরি করবে। সো NS1 প্রোটিনটা যখন মানুষের শরীরে, আমাদের শরীরে যদি প্রবেশ করে, তখন যখন তৈরি হবে, তো কিছু কিছু NS1 প্রোটিন এটা তোমার কোথায় চলে আসবে? আমাদের রক্তে চলে আসবে। তো রক্তে চলে আসলে তাহলে এটাকে যদি রক্ত টেস্ট করে বা ব্লাড পরীক্ষা করে যদি এই NS1 এই প্রোটিনটাকে শনাক্ত করা যায়, তাহলে বুঝতে হবে তাকে তোমার কি ডেঙ্গু, সে ডেঙ্গু দ্বারা সংক্রমিত হয়েছে বা ডেঙ্গু আক্রমণ করেছে তাকে, এই ভাইরাসটা। তাহলে একটু বুঝো তাহলে ব্যাপারটা। NS1 বা নন স্ট্রাকচারাল প্রোটিন 1, এটা হচ্ছে কে তৈরি করে? এটা হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস তোমার কি মানব কোষে প্রবেশ করার পর তোমার এই তোমার প্রোটিনটা কী করে উৎপন্ন করে। এটাকে কেন নন স্ট্রাকচারাল বলতেছে? কারণ এই প্রোটিনটা তার স্ট্রাকচারের মধ্যে পাওয়া যায় না। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপর এটা কিন্তু এই NS1 এটা মানুষের রক্তের মধ্যে তোমার 1 থেকে 7 দিনের মধ্যে, ডেঙ্গু সংক্রমণের 1 থেকে 7 দিনের মধ্যে এটা পাওয়া যায়। সেজন্য তোমার কি এটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট ডেঙ্গু শনাক্তের জন্য। আরেকটা হচ্ছে রক্তের মধ্যে যদি তুমি আরেকটা বিষয় হচ্ছে তোমার রক্তের মধ্যে যদি দুইটা অ্যান্টিবডি, ঠিক আছে, একটা হচ্ছে অ্যান্টিবডি পরীক্ষা, আর একটা হচ্ছে কি রক্তের মধ্যে 2 নম্বরে তুমি করতে পারো IgM ও কি IgG, এই দুইটা অ্যান্টিবডি শনাক্ত টেস্ট করতে পারো। দেখো তো এই অ্যান্টিবডি কি, মূলত অ্যান্টিবডি কি আগে এটা বুঝি। অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরে থাকা যে শ্বেত রক্তকণিকাগুলো আছে, তার মধ্যে একটা শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট কোষটা কিছু প্রোটিন তৈরি করে, যে প্রোটিনগুলো কাকে ধ্বংস করে? কোনো যারা পেথোজেন অর্থাৎ যারা রোগ তৈরি করে তাদের বিরুদ্ধে কি করে কাজ করে। তাহলে অ্যান্টিবডি মূলত কি? অ্যান্টিবডি হচ্ছে মূলত একটা প্রোটিন। এই প্রোটিনটা কে তৈরি করে? আমাদের শরীরে থাকা শ্বেত রক্তকণিকা। কেন তৈরি করে? রোগ প্রতিরোধের জন্য, অর্থাৎ যারা রোগ তৈরি করতেছে তাদেরকে ধ্বংস করার জন্য। এখন অ্যান্টিবডির মধ্যে দুইটা অ্যান্টিবডি হচ্ছে, একটা নাম হচ্ছে IgM, একটা নাম হচ্ছে IgG, ঠিক আছে। এই IgMটা কিন্তু ডেঙ্গু আক্রমণের তোমার 4 থেকে 7 দিনের মধ্যে তৈরি হয়, 4 থেকে 7 দিনের মধ্যে। তো সাধারণত ডেঙ্গু আক্রমণের প্রথম দিকে থাকলে এটা কিন্তু শনাক্ত করা যায় না। তো এটাও যদি শনাক্ত করতে, এটা কিন্তু প্রথম থেকে 1 থেকে 7 দিনের মধ্যে শনাক্ত করা যায়। এটা আমি এমনি লিখলাম, এটা তোমাদের মনে রাখতে হবে না, তোমার বোঝার জন্য আসলে কোন টেস্টটা গুরুত্বপূর্ণ। সো এটা যদি শনাক্ত হয়, যদি এটা শনাক্ত না হয়, তাহলে কিন্তু ডেঙ্গু যে আক্রমণ করছে সেটা ধরে নেওয়া যায়। তারপর হচ্ছে তোমার এটা তৈরি হয় কিন্তু আরও পরে, এটা তোমার 7 দিন পর, 7 থেকে 10 দিনের মধ্যে এটা তৈরি হয়। তাহলে এমনি যদি তোমার ডেঙ্গু জ্বরে ভুগতে অনেক কয়েকদিন হয়ে গেছে, দেখা যায় তারপর কিন্তু তার রক্তের মধ্যে এই দুইটা অ্যান্টিবডি পরিমাণ বেশি পাওয়া যায়। কেন এই দুটো অ্যান্টিবডি বেশি পাওয়া যাচ্ছে, তৈরি হলো? এই দুটো অ্যান্টিবডি কেন তৈরি করলো আমাদের ইমিউন সিস্টেম বা আমাদের যে শ্বেত রক্তকণিকাগুলো আছে সেগুলা? কারণ হচ্ছে এইগুলা কার বিরুদ্ধে ফাইট করবে? এগুলো তোমার ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে কী করার জন্য তৈরি হয়েছে? ফাইট করার জন্য তৈরি হয়েছে। তাহলে বোঝা যাবে যে আমাদের রক্তে যদি IgM IgG এই দুইটা অ্যান্টিবডি যদি বেশি পরিমাণে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ডেঙ্গু ঢুকছে, সেজন্য এগুলা ডেঙ্গু ভাইরাস ঢোকার কারণে এগুলা তৈরি হয়েছে আমাদের শরীরের মধ্যে বা আমাদের রক্তে এগুলোকে পাওয়া যাচ্ছে। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, ভাই এখানে IG মানে কি? IG দ্বারা বোঝাচ্ছে আসলে ইমিউনোগ্লোবিন, এটা একটা প্রোটিন, ঠিক আছে। অ্যান্টিবডি মূলত কোন ধরনের প্রোটিন? ইমিউনোগ্লোবিন প্রোটিন, ঠিক আছে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আমাদের শ্বেত রক্তকণিকা তৈরি করে। কী জন্য তৈরি করে? রোগ প্রতিরোধের জন্য, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যারা ঢুকবে তাদেরকে ধ্বংস করার জন্য। এবং অ্যান্টিবডি মূলত কোন ধরনের প্রোটিন? IG প্রোটিন, ইমিউনোগ্লোবিন প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তুমি সেরোলজির মাধ্যমে এই দুইটা NS1 এবং IgM IgG পরীক্ষা তুমি করতে পারো। পরীক্ষাগুলোর নাম রাখবা, একটা হচ্ছে NS1, একটা হচ্ছে IgM এবং IgG পরীক্ষা তুমি করতে পারো। আর হচ্ছে কি করতে পারো? প্লাটিলেট কাউন্ট করতে পারো তোমরা। প্লাটিলেট মানে কি রে? প্লাটিলেট মানে হচ্ছে অণুচক্রিকা, তাই না? প্লাটিলেট পরীক্ষা করতে পারো। অর্থাৎ তোমরা জানো যে ডেঙ্গু হলে কি কমে যায়? কোনটা কমে যায়? অণুচক্রিকা কমে যায়। তো অণুচক্রিকার পরিমাণ যদি 1,50,000 থেকে তোমার কি হয় প্রতি মিলিমিটার কিউবে, আমাদের রক্তের প্রতি মিলিমিটার কিউবে 1,50,000, এর থেকে যদি এই পরিমাণের চাইতে যদি তোমার কি হয় কমে যায়, কার পরিমাণ? প্লেটিলেট বা অণুচক্রিকা যদি কমে যায়
কত পরিমাণ, কত 1,50,000 প্রতি মিলিমিটার কিউব থেকে। যদি এই পরিমাণ থেকে কমে যায় তাহলে ধরে নিবা হচ্ছে ডেঙ্গু আক্রমণ করছে, যার জন্য অনুচক্রিকা কি হয়েছে, আক্রান্ত হয়েছে। তাহলে এগুলো কিন্তু খুব জটিল অবস্থা, যেহেতু অনুচক্রিকা ভেঙে যাচ্ছে তো ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আরেকটা করতে পারো হচ্ছে সেল কালচার। কি কালচার? সেল কালচার। সেল কালচার এটা কীরকম? সেল কালচার কীরকম? ধরো এক আক্রান্ত ব্যক্তির দেহ থেকে একটা স্যাম্পল নেওয়া হয়েছে, স্যাম্পলটা নেওয়ার পর সেটা কি করছে, এটা যদি ব্যক্তিটা যদি আক্রান্ত হয় তাহলে এখানে কিন্তু তার কি থাকবে, এখানে কিন্তু ডেঙ্গু ভাইরাস থাকবে। তো এই ভাইরাসগুলোকে কি করা হয়, এই ভাইরাসগুলোকে এরপর একটা মশার, ধরো এটা হচ্ছে একটা কোষ, যেটা ধরতে পারো এটা হচ্ছে মশার সেল, মশার সেল বা মশার কোষ, মশার দেহের কোষ, ঠিক আছে। এই কোষের মধ্যে এই স্যাম্পলটা প্রবেশ করানো হয়, ঠিক আছে। তো এখানে কালচার করা হয়। তোমরা জানো একটা ভাইরাস কিন্তু কোনো কোষ ছাড়া কিন্তু বংশবৃদ্ধি করতে পারে না, সেজন্য এই স্যাম্পলটাকে নিয়ে ধরো তুমি রুগী থেকে বা যাকে ডেঙ্গু হয়েছে বলে মনে করা হচ্ছে তার থেকে যদি আমরা একটা স্যাম্পল নিই, একটা নমুনা নিই, তো এই নমুনাটা যে অর্থাৎ রক্তের নমুনা হতে পারে, তো এই নমুনাটা দিয়ে কি করব, মশার কোষের ভিতরে এটা প্রবেশ করাবো। তারপর এখানে মশার কোষের ভিতরে প্রবেশ করলে এখানে যদি ডেঙ্গু ভাইরাস থাকে তাহলে এখানে এটা কি করবে, সংখ্যা বৃদ্ধি করবে, অনেকগুলো সংখ্যা তৈরি করবে, বৃদ্ধি করবে। তো সংখ্যা বৃদ্ধি করলে আমরা পরবর্তীতে এই কোষ থেকে তোমার এটাকে কি করতে পারি, ডেঙ্গু ভাইরাসকে শনাক্ত করতে পারি। তাহলে এই কোষের ভিতরে যদি ডেঙ্গু ভাইরাস শনাক্ত করতে পারি তাহলে বুঝবো হচ্ছে নমুনাতে কি ছিল, ডেঙ্গু ভাইরাস ছিল। আর নমুনাতে ডেঙ্গু ভাইরাস থাকে মানে হচ্ছে নমুনাটা যে ব্যক্তি থেকে নেওয়া হয়েছে তার মধ্যে ডেঙ্গু আছে। তাহলে তুমি কয়টা প্রক্রিয়া পড়ছো, একটা হচ্ছে সেরোলজির মাধ্যমে, খুব একদম যদি আমি নর্মালি বলি তোমাদের NS1 টেস্ট, ঠিক আছে, এটা করতে হবে। IgG ও IgM, প্রথমে হচ্ছে IgG, এই দুইটা টেস্ট করতে হবে, অ্যান্টিবডি টেস্ট। এটা হচ্ছে তোমার একটা প্রোটিন যেটা তৈরি করে কে, ডেঙ্গু ভাইরাস। তারপর হচ্ছে তুমি চাইলে প্লাটিলেটস পরীক্ষা করতে পারো, অর্থাৎ অনুচক্রিকার পরিমাণ, সেল কালচার। তো এগুলা করা যেতে পারে। তো এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা ডেঙ্গুর ক্ষেত্রে আমাকে একটু বলো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে যারা আছে একটু বলো তো কাইন্ডলি। আচ্ছা, যারা আছো সাদিয়া, সাফওয়ান, মেহজাবিন, বুশরা, আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে। এরপর এখন আসো টেস্টও করলা, এখন যদি ধরা পড়ে হচ্ছে ডেঙ্গু, সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তো এখন প্রতিকার কী? তো মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে এখন হচ্ছে আমরা প্রতিকার বা চিকিৎসাটার দিকে একটু যাব। প্রতিকার বা এটাকে কি বলবো, চিকিৎসা, ঠিক আছে। তো প্রতিকার বা চিকিৎসা এটা আসলে কীরকম যদি একটু দেখি আমরা। দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথমে একটা সতর্কতা দিয়ে দিই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। তাহলে ডেঙ্গু হলে এই ওষুধ দেওয়া যাবে না। কেন? দেখো এই অ্যাসপিরিন ওষুধগুলা, দেখো আমি বলি এই অ্যাসপিরিন ওষুধগুলো কেন খাই, এগুলা জ্বর হলে জ্বর কমাই, খেয়াল করো। তাহলে শরীরের মধ্যে প্রদাহ বা ইনফ্লামেশন থাকলে প্রদাহ কমাই, ঠিক আছে। যদি ব্যথা হয় ব্যথাও কমাই। তুমি বলো ভাইয়া ডেঙ্গুর মধ্যে তো সব আছে, তো সব কমাইলে অ্যাসপিরিন খাইলে ওষুধ দেখে। এখন অ্যাসপিরিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটা রক্তকে তরল করে, রক্তকে তরল করে দেয়, তরল করে, অর্থাৎ রক্তকে তরল করে। এর মানে হচ্ছে এটা অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিপ্লাটিলেট, অর্থাৎ প্লাটিলেট বা অনুচক্রিকার ক্ষমতা, অনুচক্রিকা কী করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অনুচক্রিকার ক্ষমতাকে আরও হ্রাস করে দেয়, ঠিক আছে। অ্যান্টি মানে হচ্ছে কি, অনুচক্রিকার বিরুদ্ধে এটা খেয়ে অ্যাসপিরিন জাতীয়, তাহলে হচ্ছে একটা অ্যান্টিপ্লাটিলেট ওষুধ, অর্থাৎ অনুচক্রিকা তোমার যে রক্ত জমাট বাঁধার যে ক্ষমতা সেটাকে আরও বেশি কমিয়ে দেবে এবং রক্তকে সে কী করবে, রক্তকে তরল রাখবে, ঠিক আছে। দেখো ডেঙ্গু জ্বরের মধ্যে ইতিমধ্যে ডেঙ্গু ভাইরাসের কারণে তোমার কি প্লাটিলেট বা অনুচক্রিকা কমে গেছে, যার কারণে রোগীর অলরেডি তোমার ধরো ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। তো ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে ধরো, তো এর মধ্যে যদি তুমি
অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ যদি অ্যাসপিরিন দিয়ে দাও, যেটা তোমার জ্বর প্রদাহ ব্যথা কমানোর জন্য, তাহলে এটার সাথে সাথে তো অ্যান্টিপ্লাটিলেট তোমার প্লাটিলেটের কার্যক্ষমতা কমিয়ে ব্লিডিং হওয়ার প্রবণতাকে আরও বেশি বাড়িয়ে দেবে। তো প্রথম সতর্কতা হচ্ছে তোমার এই তোমার অ্যাসপিরিন জাতীয় কি দেওয়া যাবে না, ওষুধ দেওয়া যাবে না, এটা হচ্ছে। তো ব্যথা কমানোর জন্য ভাই আমরা আসলে তোমার কোন ধরনের ডাক্তার ওষুধ দিবে, সেটা হচ্ছে প্যারাসিটামল জাতীয়, প্যারাসিটামল জাতীয় জাতীয় ওষুধ দেওয়া যাবে। তাহলে কোন ওষুধ দেওয়া যাবে না ব্যথা কমানোর জন্য বা জ্বরের জন্য? অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। তাহলে ব্যথা, জ্বর, প্রদাহ, ইনফ্লামেশন এগুলো কমানোর জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ আসলে দেওয়া যেতে পারে। তো ডেঙ্গুর জন্য তাহলে এটা প্রথমে একটা সতর্ক দিয়ে দিলাম, ব্যথা জ্বর কমানোর জন্য কি ব্যবহার করতে হবে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে এটা তো গেল, তারপর দেখো তুমি যদি এরকম হয় ব্লিডিংয়ের কারণে রোগীর প্লাটিলেট কমে গেছে, ঠিক আছে, চিকিৎসার মধ্যে প্লাটিলেট কমে গেছে, এখন প্লাটিলেট ট্রান্সফিউশন করতে পারো, প্লেটিলেট ট্রান্সফিউশন। প্লেটলেট ট্রান্সফিউশন কি দেখো, অর্থাৎ আমরা রক্ত যেভাবে ট্রান্সফিউশন, অর্থাৎ এক ব্যক্তিকে হচ্ছে রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দিই, ঠিক আছে, এভাবে রক্ত না দিয়ে রক্ত থেকে রক্ত নেব, একজন ব্যক্তি থেকে রক্ত নিয়ে তার থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে আমরা কি করব, অণুচক্রিকাগুলোকে আলাদা করব, ঠিক আছে। সো অণুচক্রিকাগুলোকে আলাদা করে শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির দেহে যার ডেঙ্গু জ্বর হয়েছে, প্লাটিলেট কমে গেছে, তার দেহের মধ্যে আমরা শুধুমাত্র অণুচক্রিকাগুলোকে তোমার ট্রান্সফিউশন করাবো, অর্থাৎ তাকে এগুলা দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্লাটিলেট কমে গেলে, প্লাটিলেট বা অণুচক্রিকা কমে গেলে প্লাটিলেট ট্রান্সফিউশন করাতে পারি। তো এটা গেল। এরপর হচ্ছে যেহেতু তোমার দেখতে পাচ্ছ তোমার প্লাজমা লিক হচ্ছে, ব্লাডের মধ্য থেকে পানি বের হয়ে যায়, রক্তনালী থেকে প্লাজমা বের হয়ে যাচ্ছে, তো রক্তের আয়তন কমে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি চাইলে প্রচুর পানি রুগীকে খাওয়ার জন্য সাজেস্ট করতে পারো, প্রচুর পানি, ঠিক আছে, ফলের রস, ঠিক আছে, ফলের রস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বলা হয় কি, তোমার তরল খাদ্য খেতে দিতে বলে, তরল খাবার দেওয়া যায়, ঠিক আছে, এগুলা দেওয়া যায় চিকিৎসা হিসেবে। তারপর হচ্ছে দেখো ডেঙ্গু জ্বরের মধ্যে যদি তোমার দেখা যাচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর একটা কতগুলা তোমার 3 ধরনের পড়ছো, হেমোরেজিক এবং কি ডেঙ্গু শক সিনড্রোম। তো দেখা যাচ্ছে তুমি সাধারণ ডেঙ্গু জ্বর নিয়ে যদি তোমার ঘরে বসে থাকা হয়, এই অবস্থায় দেখা যায় কি তোমার হেমোরেজিক বা তোমার ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সেই জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হতে হবে বা হাসপাতালে রুগীকে কী করতে হবে, হাসপাতালে স্থানান্তর করতে হবে, ঠিক আছে, স্থানান্তর করতে হবে। তাহলে এখানে ডাক্তার তোমার রোগীর অবস্থা বুঝে তাকে চিকিৎসা প্রদান করবে। তাহলে আমরা দেখো প্রথমে প্রতিকার বা তোমার কি চিকিৎসাটা আমরা কি বললাম, অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। কেন? অ্যাসপিরিন হচ্ছে আসলে জ্বর প্রদাহ ব্যথা কমাইলেও এটা কিন্তু অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। এটা কিন্তু কাদেরকে দেওয়া হয় আমি বলি, যাদেরকে হার্ট অ্যাটাকের বা তোমার হার্ট অ্যাটাক বা তোমার তোমার কি বলে স্ট্রোকের সম্ভাবনা থাকে, সেই সমস্ত ব্যক্তির, অর্থাৎ করোনারি ধমনীতে রক্ত জমাট বেঁধে তার হার্ট অ্যাটাক হওয়ার, এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। হার্ট অ্যাটাককে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে, যেটাকে সংক্ষেপে মেডিকেলের ভাষায় তোমার এমআই বলে, ঠিক আছে। এমআই বুঝলে দেখা যাচ্ছে কোনো মেডিকেল পার্সন আছে এমআই হয়েছে, তো এমআই হয়েছে বললে বুঝবা হচ্ছে এটা হার্ট অ্যাটাক হয়েছে, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে। তো যাদের এই ধরনের সম্ভাবনা আছে, ঝুঁকি আছে যে তার যে কোনো সময় কি হতে পারে, হার্টের সমস্যা আছে, তার উপর উচ্চ তোমার রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি, ঠিক আছে। তো তখন কি হয়, ডাক্তাররা এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেয় যেন তার রক্ত সবসময় তরল থাকে, যে কোনো সময় কি হতে না পারে, অণুচক্রিকা অধিক পরিমাণে তোমার অ্যাক্টিভ হয়ে তোমার করোনারি ধমনীতে রক্ত জমাট বাঁধিয়ে হার্ট অ্যাটাকটা ঘটাতে না পারে। সো এটা একটু মনে রাখবা। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, এরপর আমরা বলবো হচ্ছে কিভাবে প্রতিরোধ করবো আসলে। আচ্ছা, তো তোমরা এতটুকু বুঝতে পারছো কি না আমাকে একটু বলো যারা আছো। তারপর দেখো এতটুকু যদি বুঝতে পারো, এরপর হচ্ছে আমরা আসলে প্রতিরোধ কিভাবে করতে পারি, এই বিষয়টা প্রতিরোধ কিভাবে করতে পারি। প্রতিরোধ প্রতিরোধ হচ্ছে প্রথমে যেহেতু এডিস মশার জন্য হচ্ছে, তাহলে তুমি কি করবা, এডিস মশা নিধন করতে হবে, ঠিক আছে। এখন মশা নিধনের জন্য তুমি কি করতে পারো, একটা পেস্টিসাইড স্প্রে করতে পারো। পেস্টিসাইড, পেস্ট মানে হচ্ছে পতঙ্গ,
পেস্টিসাইড মানে যারা যে সমস্ত রাসায়নিক বস্তু কী করে পেস্ট বা পতঙ্গকে নিধন করে, ঠিক আছে। পেস্টিসাইড বা মশার মতো পতঙ্গকে কী করবে, নিধন করবে। অথবা বিটিআই লার্ভিসাইড, তোমার এটা হচ্ছে একটা লার্ভিসাইড। লার্ভিসাইড মানে হচ্ছে যারা মশার লার্ভাকে কী করবে, মশার লার্ভাকে কী করবে, তোমার এগুলো ধ্বংস করবে। বিটিআই শব্দটা আসছে মূলত, এটা হচ্ছে বেসিলাস টুরিনজিয়েন্সিস ইসরায়েলিয়েন্সিস, এই ব্যাকটেরিয়া থেকে এই নামটা আছে বিটিআই। দেখো এই বেসিলাস টুরিনজিয়েন্সিস ইসরায়েলিয়েন্সিস এই ব্যাকটেরিয়া থেকে একটা বিশেষ প্রোটিন সংগ্রহ করা হয়, যে প্রোটিনটা একটা বিষাক্ত টক্সিন প্রোটিন ওই ব্যাকটেরিয়া থেকে আলাদা করা হয়, এবং দেখা গেছে ওই টক্সিন বিষাক্ত প্রোটিনটা কি মশার লার্ভার উপর কী করে কাজ করে এবং মশার লার্ভাকে তোমার কী করে ধ্বংস করে। সেজন্য এটার নাম হচ্ছে বিটিআই লার্ভিসাইড। অর্থাৎ বিটিআই হচ্ছে একটা কার সংক্ষেপ নাম, একটা ব্যাকটেরিয়ার সংক্ষেপ নাম। এই ব্যাকটেরিয়া থেকে এই লার্ভিসাইডটা প্রস্তুত করা হয়েছে। এরপর তুমি কি করতে পারো, এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারো। তো বংশবিস্তার রোধ করার জন্য বংশবিস্তার রোধে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তুমি জানো হচ্ছে মশা হচ্ছে সাধারণত কোথায় ডিম পারে। মশা ডিম পারে হচ্ছে পরিষ্কার জমে থাকা পানিতে, যেমন ধরো ফুলের টপের নিচে যে পানি জমে থাকে, অনেক সময় দেখা যায়, অনেক সময় আমরা গাড়ির টায়ার বলি যেগুলোকে, চাকার মধ্যে এরকম একটু ফাঁকা থাকে, ওইখানে বৃষ্টির পানি পড়লে ওইখানে জমে থাকে। তারপর হচ্ছে নারকেলের, অনেক সময় নারকেল মানে কোষাগুলা যেখানে এখানে ছড়িয়ে থাকে, এখানে পানি জমে থাকে, এইগুলোর মধ্যে কিন্তু এডিস মশকই কিন্তু ডিম পারে। সেজন্য তোমার কি পানি জমতে না দেওয়া, পানি কোথাও জমতে দেওয়া যাবে না, পানি জমতে না দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি করা বংশবিস্তার রোধের একটা উপায়, ঠিক আছে। এর পরবর্তী দেখো আরও কী করা যায় তুমি, এরপর হচ্ছে নিজে মশার কামড় থেকে কি বাঁচার উপায় অবলম্বন করতে হবে। তাহলে মশার কামড় থেকে বাঁচতে হবে, ঠিক আছে। তো যদি মশার উপদ্রব বেশি দেখা যায় তাহলে মশারিটা নিয়ে মানে ঘুমাতে হবে। তা হচ্ছে আরেকটা ভ্যাকসিনের কথা বলা আছে, যেটা জাপানের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা নিয়ে এসেছে বাজারে, যেটাকে বলা হচ্ছে কিউডেঙ্গা, ঠিক আছে। কিউডেঙ্গা, এটা হচ্ছে কিউডেঙ্গা, তাহলে কার ভ্যাকসিন, কিউডেঙ্গা এটা আসতে পারে। কিউডেঙ্গা এটা হচ্ছে একটা ভ্যাকসিন বা টিকা। কিউডেঙ্গা টিকা কার জন্য, এটা হচ্ছে ডেঙ্গু জ্বরের জন্য, ঠিক আছে। ডেঙ্গু জ্বরের একটা টিকা বা ভ্যাকসিন এটা গ্রহণ করা যায়, যেটা অনুমোদন দেওয়া হয়েছে। এই কিউডেঙ্গা ভ্যাকসিন গ্রহণ করলে কি হয়, তোমার এই ডেঙ্গু প্রতিরোধ করা যেতে পারে। অর্থাৎ দেহের মধ্যে ডেঙ্গুর বিরুদ্ধে তোমার প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, ফলে ডেঙ্গু তোমার ওই ব্যক্তিকে কি করতে পারে না, টিকা গ্রহণ করলে ওই ব্যক্তিকে সংক্রমিত করতে পারে না। দেখি আমাকে একটু কাইন্ডলি জানাও হচ্ছে তোমার এই বিষয়টা একটু বুঝছো কিনা তোমরা। আর একটা বিষয় তোমাদেরকে এখানে বলে রাখি হচ্ছে, এই এডিস মশা যেহেতু এটা তোমার ডেঙ্গু ছড়াচ্ছে, ট্রান্সমিশন করাচ্ছে, এডিস মশার একটা তোমাদের বই আছে, এডিস মশা হচ্ছে তোমার এই 21 দিন বাঁচে, এটা একটু মনে রাখিও, পরীক্ষায় যদি আসে অনেক সময় আসতে পারে। এডিস মশা হচ্ছে কতদিন বাঁচতে পারে, এটা হচ্ছে 21 দিন বাঁচে। তাহলে তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো এখন আজকে আমরা পড়বো হচ্ছে এর পরবর্তী আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পেঁপের একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। তাহলে আসো পেঁপের কি রিং স্পট রোগ। এখন আসো এটার কারণ কি, পেঁপের রিং স্পট রোগ বা যেটাকে পেঁপের মোজাইক রোগ বলা হয়। দেখো প্রথম হচ্ছে এটা হয় ভাইরাস দিয়ে। তো ভাইরাসের নাম কি, ভাইরাসের নাম হচ্ছে পিআরএসবি, অর্থাৎ পিআরএসবির পূর্ণরূপ কি, পাপায়া রিং স্পট ভাইরাস। এখন এই পিআরএসবি ভাইরাসের দুইটা প্রকরণ আছে, একটাকে বলা হয় পিআরএসবিভি, একটাকে বলা হয় পিআরএসবিডব্লিউ। এখন এই পিআরএসবিভি দ্বারা কিন্তু কি হয়, রিং স্পট রোগ হয়। তাহলে এটা দিয়ে কি হয়, এটা দ্বারা কি হয়, রিং স্পট রোগটা হয়ে থাকে। কোনটা দ্বারা, পিআরএসবি দ্বারা। তাহলে
পাপায়া রিং স্পট রোগ বা পেঁপের মোজাইক রোগ কেন হচ্ছে? পিআরএসবি ভাইরাস দিয়ে হচ্ছে, পাপায়া রিং স্পট ভাইরাস। পাপায়া রিং স্পট ভাইরাসের কয়টা প্রকরণ আছে, কয়টা ভেরিয়েন্ট আছে? একটা হচ্ছে পিআরএসবিপি, একটাকে ডাব্লিউ বলে। মূলত এটা দিয়ে হয় না, কোনটা দিয়ে হয়? পিআরএসবিপি দ্বারা রিং স্পট রোগ হয়ে থাকে। এখন দেখো এটা আসলে ট্রান্সমিশন কিভাবে হয়। যেমন ধরো তোমরা দেখছো ডেঙ্গু হচ্ছে মশকি, এডিস মশকির মাধ্যমে ছড়ায়, কিন্তু এই পাপায়া রিং স্পট ভাইরাস এটা সংক্রমণ বা ট্রান্সমিশনটা কিভাবে হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখিও। সংক্রমণ হয় দুই ধরনের পোকা দ্বারা। একটা পোকার নাম হচ্ছে তোমার জাপ পোকা, একটা পোকা হচ্ছে কি জাপ পোকা। তো জাপ পোকাকে বলা হয় তোমার মিলনেপিড, ঠিক আছে? তা বা এটার একটা বৈজ্ঞানিক নাম আছে মাইজাস। এটার বৈজ্ঞানিক নামটা একটু মাথায় আসতেছে না, তোমরা একটু পড়ে নিবা, আসতে পারে। একটা হচ্ছে তোমার জাপ পোকা, একটা হচ্ছে সাদামাছি, ঠিক আছে? সাদামাছি, যেটাকে তোমার পিচু বলে, ঠিক আছে? এটা মাইজাস পার্সিকা বলে এটাকে। সাদামাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে মাইজাস পার্সিকা। আর এটাকে মেবি এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপ্লাস গোসিফি, ঠিক আছে? এই দুইটার সংক্রমণ কারা কারা ঘটায়, কোন পোকা? যেভাবে তোমার ডেঙ্গু ছড়াচ্ছে হচ্ছে তোমার কি, ডেঙ্গু হচ্ছে ছড়াচ্ছে কে, ট্রান্সমিশন করতেছে হচ্ছে এডিস মশকি। তো একইভাবে পাপায়া রিং স্পট ভাইরাস কোন কোন পোকার দ্বারা ছড়ায়? একটা হচ্ছে জাপ পোকা, একটা হচ্ছে সাদামাছি। দেখো একটা আক্রান্ত পেঁপে গাছ থেকে জাপ পোকা ধরো রস শোষণ করে গেছে, তারপর গিয়ে অন্য একটা সুস্থ গাছের মধ্যে বসছে। তাহলে দেখো রস যখন একটা আক্রান্ত গাছ থেকে শোষণ করছে, তখন কিন্তু তার শোষণের সাথে সাথে পিআরএসবি ভাইরাসও সে নিয়ে নিছে। তো পিআরএসবি ভাইরাস যদি নিয়ে নেই, সে যখন একটা সুস্থ গাছকে তোমার কি করতে এখান থেকে বসছে সুস্থ গাছের উপর, তাহলে ওই সুস্থ গাছের মধ্যে বলতেছে 15 সেকেন্ডের মধ্যে ওই পিআরএসবি ভাইরাসটা সুস্থ গাছের মধ্যে ঢুকে পড়ে। তাহলে খুব মারাত্মক। এখন দেখো এই সংক্রমণ ঘটার পর আসলে তোমার কি কি লক্ষণ আসলে দেখা যায় পেঁপে গাছের মধ্যে, এগুলা একটু আমরা দেখব। তাহলে আমরা এখন দেখব হচ্ছে তোমার কি লক্ষণ। লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে রোগটা খেয়াল করো, রিং স্পট। রোগের নাম কি? রিং স্পট, ঠিক আছে? এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে রিং, একটা হচ্ছে কি স্পট। তাহলে বোঝা যাচ্ছে কিছু কি দেখা দিবে, কিছু বৃত্তাকার, রিং মানে হচ্ছে বৃত্ত, বৃত্তাকার দাগ দেখা যাবে, যেগুলো হচ্ছে তোমার গাঢ় সবুজ, যেগুলো বলা হয়েছে কি একটু গাঢ় সবুজ কালারের অনেকগুলো রিং রিং দেখবা, ঠিক আছে? বৃত্তাকার, ঠিক আছে? একটু পানি সিক্ত ভেজা ভেজা টাইপের। তাহলে প্রথম লক্ষণ হচ্ছে বিভিন্ন, বিশেষ করে ফলের মধ্যে, পেঁপের মধ্যে রিং স্পট দেখা দিবে, ঠিক আছে? রিংয়ের মতো ছোটো ছোটো রিংয়ের মতো দাগ দেখা দিবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার 2 নাম্বার যেটা দেখা যাবে হচ্ছে পাতা হলদে সবুজ হয়ে আসবে, মানে সবুজ থেকে এটা হলদে হয়ে যাবে, ফলে হলুদ সবুজের মিশ্রণ হলদে সবুজ দেখাবে। হলদে সবুজ হয় কেন হয় পাতা হলদে সবুজ? কারণ হচ্ছে মনে রাখিও ক্লোরোপ্লাস্ট নষ্ট হয় পাতার মধ্যে। ক্লোরোপ্লাস্ট কী হয়ে যায়? ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়। ক্লোরোপ্লাস্ট কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেই জন্য পাতা কী হয়? হলদে সবুজ টাইপের হয়। এটা একটু মনে রাখিও। তারপর হচ্ছে তোমার দেখো আরেকটা বিষয় হচ্ছে তোমার পেঁপের মিষ্টতা, ঠিক আছে? পেঁপে তো আমরা জানি খুব মিষ্টি হয়। তো এই যে মিষ্টতা কী পাবে? মিষ্টতাও পেঁপের মধ্যে পেপেন হচ্ছে একটা এনজাইম যেটা আমাদের হজমে সহায়তা করে। পেঁপের মধ্যে পেপেন থাকে, এই এনজাইমটা থাকে যেটা আমাদের হজমে সহায়তা করে। এই মিষ্টতা, পেঁপের মিষ্টতাও কমে যাবে, পেপেনও কী পাই? হ্রাস পাই, এটা মনে রাখিও। পেঁপের মধ্যে পেপেন থাকে, এই পেপেন এনজাইমটা কী করে? আমাদের হজম শক্তিতে ভালো কাজ করে। সেজন্য বলে যে পেঁপের শরবত হজম শক্তিতে ভালো হজমের জন্য ভালো। আচ্ছা, এরপর হচ্ছে গেল এগুলা। তারপর আরেকটা লাস্ট ওয়ান মনে রাখবা হচ্ছে ফলন। পেঁপের ফলন হচ্ছে প্রায় 90% কমে যায়। ফলন 90% কী হয়ে যায়? কমে যায়, ঠিক আছে? ফলন 90% কমে যায়। তাহলে এগুলো একটু পড়ে নিবা। প্রথম হচ্ছে নাম থেকে একটা বৈশিষ্ট্য মনে রাখবা, রিং স্পট। রিং মানে হচ্ছে তোমার বৃত্তাকার, স্পট মানে হচ্ছে দাগ, স্পট পড়বে, দাগ পড়বে। তো মানে পাতা হলদে সবুজ হয়ে যাবে কেন? ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। পেঁপের মিষ্টতাও পেঁপের হ্রাস পাবে, ফলন 90% কমে যাবে। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি এই কয়েকটা লিখে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে তুমি পড়তে পারো হচ্ছে কি, এরপর হচ্ছে তোমার এটা আমরা প্রতিরোধ কীভাবে করব, ঠিক আছে? প্রতিকার বা এটার চিকিৎসাটা আমরা কীভাবে দিতে পারি যদি কোনো পেঁপের বাগানের মধ্যে যদি এই ধরনের তোমার কি হয়, রোগ আক্রমণ করে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি করব দেখো, এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে রোগাক্রান্ত 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 গাছকে কি করতে হবে?
মাটি চাপা দিতে হবে, মাটি চাপা দিতে হবে, অথবা পুড়ে ফেলতে হবে, ঠিক আছে? পুড়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিতে হবে, কারণ নাইলে ওই গাছ থেকে সব গাছে রোগ ট্রান্সমিশন হবে। তারপর হচ্ছে 2 নম্বরে আমরা কি বলতে পারি, রোগ আক্রান্ত গাছ মাটি চাপা দিতে হবে। তারপর হচ্ছে জাল ব্যবহার করতে পারো, জাল ব্যবহার, ঠিক আছে? নেট বা জাল ব্যবহার। কেন জাল ব্যবহার কেন করবা? কারণ হচ্ছে ওই যে জাপ পোকা বা সাদা মাছ এগুলো যেন এসে বসতে না পারে, যেন তুমি জাল ব্যবহার করতে পারো, ঠিক আছে? এরপর 3 নাম্বার হচ্ছে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার বিভিন্ন প্রতিকারের জন্য তোমার বিভিন্ন পেস্টিসাইড তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাহলে কি করতে পারো, পেস্টিসাইড যেন ওই যে পোকাগুলো না আসে, পেস্টিসাইড ব্যবহার। পেস্টিসাইড কী রে, পেস্টিসাইড কি? পেস্টিসাইড পেস্ট মানে হচ্ছে পতঙ্গ, ঠিক আছে? যারা পতঙ্গকে মারে তারা হচ্ছে পেস্টিসাইড ব্যবহার করতে পারো। তাহলে এইগুলো করতে পারো, রোগাক্রান্ত গাছকে মাটি চাপা দিতে পারো, ফুঁড়ে ফেলতে পারো, জাল ব্যবহার করতে পারো যেন জাপ পোকা ও সাদা মাছি না আসে। তারপর হচ্ছে পেস্টিসাইড ব্যবহার করতে পারো যেন এই পোকাগুলা মরে যায়, ঠিক আছে? এরপর প্রতিরোধ কী করা যায়, কীভাবে আমরা যদি আমাদের এই যে কোনো একজন চাষি যদি চায় পেঁপে গাছ এই রোগে আক্রান্ত না হোক, তার ক্ষতি না হোক, তাহলে সে কী করবে আসলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রতিরোধ। তো প্রতিরোধ করার জন্য প্রথম কথা হচ্ছে তোমার এই ক্রস প্রোটেকশন জাত চাষ করলে ভালো। ক্রস প্রোটেকশন, ক্রস প্রোটেকশন কি আমি বলতেছি, জাতাবাদ, মানে এমন পেঁপের জাতাবাদ করবো যেটা হচ্ছে ক্রস প্রোটেকশন। ক্রস প্রোটেকশন কি, অনেকটা টিকা দেওয়ার মতো। দেখো আমরা যখন ভ্যাকসিন নিই, যেমন ধরো তো অনেকে করোনার ভ্যাকসিন নিছো, করোনার ভ্যাকসিন নেওয়া মানে কি জানো, করোনা দুর্বল করোনা ভাইরাস তোমার শরীরে ঢুকাইছো, অথবা করোনা ভাইরাসের কোনো একটা অংশ তুমি ইনজেকশনের মাধ্যমে তোমার শরীরে নিছো, ঠিক আছে? যার কারণে কি হয়েছে, তোমার শরীরের মধ্যে কি একটা তোমার যে শ্বেতরক্ত, ধরো তুমি ইনজেকশনের মাধ্যমে একটা করোনা ভাইরাস, দুর্বল করোনা ভাইরাস তোমার শরীরে ঢুকছে, ঢোকার পর কী হয়েছে, তোমার ইমিউন সিস্টেম এটাকে মারছে, মানে এটাকে তোমার আমাদের যে শ্বেতরক্তকণিকা আছে এগুলোকে ধ্বংস করছে, ওই ভাইরাসটাকে ধ্বংস করছে যেটা টিকার মধ্যে ছিল। এরপর এই ভাইরাসের কথা কিন্তু মনে রাখছে, আমাদের বডির কিন্তু একটা শ্বেতরক্তকণিকা আছে যার নাম হচ্ছে মেমোরি বি সেল। ওই মেমোরি বি সেল কী করে, তোমার মনে রাখে যে এরকম একটা ভাইরাস আমার শরীরের মধ্যে ঢুকছে। তো যখন সত্যিকারের করোনা ভাইরাস তোমাকে আক্রমণ করবে, তখন মেমোরি বি সেল সাথে সাথে সে স্মৃতি, আগের স্মৃতিটা সে মনে করবে যে তা এরকম একটা ভাইরাস ঢুকছিল, এটাকে আমি মারছি, ঠিক আছে? তো এই ভাইরাসটাও এরকম, এটার বিরুদ্ধে তাড়াতাড়ি সে কী করবে, অ্যান্টিবডি তৈরি করতে বাধ্য করবে আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে। ফলে আমাদের ওই ভাইরাসটা যেহেতু দ্রুত অ্যান্টিবডি তৈরি হয়ে তাকে ধ্বংস করবে, ওই করোনা ভাইরাসটা যেটা সত্যিকারের করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করলো সেটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে দেখো এখানে ক্রস প্রোটেকশন জাতটাও কীরকম। তো একটা পেঁপে গাছের মধ্যে আমরা কী করব, একটা দুর্বল পিআরএসবি পাপায়া রিং স্পট ভাইরাস দিয়ে তাকে আমরা ওই যে ভ্যাকসিন দেওয়ার মতো ভ্যাকসিন দেবো, ঠিক আছে? ফলে সে কী হবে, ওই দুর্বল ভাইরাসটা যখন তার শরীরে প্রবেশ করবে, যদিও সেটা তার ক্ষতি করতে পারবে না, কিন্তু তার ভিতরে একটা সিস্টেম ডেভেলপ করবে যেন সত্যিকারের পিআরএসবি পাপায়া রিং স্পট ভাইরাস তাকে ভিতরে প্রবেশ করে, তাহলে সে তার ক্ষতি করতে পারবে না। তো এই ধরনের জাতগুলা, ঠিক আছে, এগুলোকে বলা হয় ক্রস প্রোটেকশন জাত আবাদ করতে হবে। এরপর তুমি প্রতিরোধ করতে চাইলে তোমার আরেকটা হচ্ছে তোমার জিএমও জাত, অর্থাৎ ট্রান্সজেনিক জাত। ট্রান্সজেনিক জাত, এই ট্রান্সজেনিক জাত বলতে কি বুঝে, এবার মেডিকেলে আসছে। ট্রান্সজেনিক হচ্ছে কি, উন্নত উদ্ভিদ বা প্রাণীকে কি বলা হয়, ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়। তাহলে ট্রান্সজেনিক জাত এটা কীভাবে তৈরি করা হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ তাকে জেনেটিক্যালি আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে কী করা হয়, তৈরি করা হয়। তাহলে ট্রান্সজেনিক জাত, পেঁপের দুটা ট্রান্সজেনিক জাত আছে, একটা হচ্ছে সানাপ আরেকটা হচ্ছে তোমার আরেকটা জাত হচ্ছে রেইনবো, ঠিক আছে? এই দুইটা জাত চাইলে কী করা যায়, চাষ করা যায়। তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, ক্রস প্রোটেকশন জাত আবাদ করতে পারো এবং কি ট্রান্সজেনিক জাত তুমি কি করতে পারো, আবাদ করতে পারো। মানে যে জাতগুলো তোমার কি কার বিরুদ্ধে, এই ট্রান্সজেনিক জাত উন্নত জাতগুলো, এগুলোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো উদ্ভিদ বা প্রাণী যদি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী অথবা ট্রান্সজেনিক জাত। তো এই ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুইটা পেঁপের জাত তৈরি করা হয়েছে, একটা নাম সানাপ, একটা হচ্ছে রেইনবো। এগুলা কিন্তু কার বিরুদ্ধে, এগুলাকে কে আক্রমণ করতে পারে না, পাপায়া রিং স্পট ভাইরাস আক্রমণ করতে পারে না। তো তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও তো দেখি। আচ্ছা, আরেকটা এখানে বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই বীজ ব্যবহারে সতর্ক থাকতে হবে প্রতিরোধ করার জন্য। তুমি চাইলে বীজ ব্যবহারে, কেন, বীজের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে, ব্যবহারে ব্যবহারে কি সতর্ক থাকা, ঠিক আছে? আর এখানে রোগ প্রতিকার, রোগ
রোগের কিছুক্ষণ আগে বলছিলাম আমি, সেটা হচ্ছে কি আচ্ছা আচ্ছা যাই হোক, এই তিনটা হচ্ছে তোমরা মেইন, এগুলো মনে রাখলে হবে। বীজ ব্যবহারে সতর্ক থাকতে হবে প্রতিরোধের জন্য, ক্রস প্রোটেকশন জাত তৈরি ব্যবহার করতে হবে, ট্রানজেনিক যা উন্নত জাত, একটা হচ্ছে সানাব, একটা হচ্ছে রেইনবো, এই জাতগুলো ব্যবহার করতে হবে এবং বীজ ব্যবহারে সতর্ক থাকতে হবে যেন বীজের মাধ্যমে ট্রান্সমিশন না হয়। আচ্ছা, এরপর বুঝলে ভালো। এখন হচ্ছে দেখো আমাদের বইয়ের মধ্যে ভাইরাসের কি আছে, কিছু ভাইরাসের গুরুত্ব নিয়ে কথা আছে, ঠিক আছে? আমি এগুলা সময়ের জন্য আমি আগে থেকে লিখে রাখছি এবং একটু বুঝাই দেবো। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তোমরা দেখবে তোমাদের বইয়ে দুই ধরনের বলছে, একটা হচ্ছে ভাইরাসের অপকারিতা, একটা হচ্ছে ভাইরাসের উপকারিতা। খুবই ইম্পর্টেন্ট, ভাইরাসের অপকারিতা এবং উপকারিতা। সো তোমরা এগুলা পড়বা, পরীক্ষায় শিখতে আসতে পারে। দেখো ভাইরাস মানবদেহে রোগ তৈরি, এখন প্রথমে আমরা অপকারিতাগুলো একটু পড়ি। ভাইরাস মানবদেহে রোগ তৈরি করতে পারে, কী কী রোগ তৈরি করতে পারে সেগুলো আমরা এই ছন্দের মাধ্যমে বুঝতে পারি। দেখো, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। মোটামুটি এখানে কয়েকটা চলে আসে, ঠিক আছে? আরও আছে ভাইরাসগঠিত রোগ, মোটামুটি এখানে তুমি মনে রাখতে পারো কয়েকটা যারা মানব দেহে কী তৈরি করতে পারে, যে ভাইরাসগুলো রোগ তৈরি করে। যেমন ধরো হাম ভাইরাসের জন্য হয়, হারফিস এই রোগটাও ভাইরাস গঠিত, বসন্ত ভাইরাসের জন্য, মামস, এডিনু ভাইরাল হ্যাপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বর জলাতঙ্ক, এটা রেবিস ভাইরাস দিয়ে হয়, পোলিও ভাইরাস, পোলিও হয় পোলিও ভাইরাসের জন্য। তাহলে খেয়াল করো তো, তাহলে আমরা হচ্ছে ভাইরাস মানবদেহে কী তৈরি করে, রোগ সৃষ্টি করে। তাহলে কী কী রোগ সৃষ্টি করে এগুলা, হাই হাই বসন্ত মাস এলো, বাইকে ইনফ্লুয়েঞ্জা জড়িয়ে ফেলো, এই ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো তোমাদের বইয়ের মধ্যে তোমার যে কিছু বিষয় এখানে দেওয়া আছে, আমি যদি এগুলো আচ্ছা কিছু বিষয় এখানে দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে কিছু রোগের কথা বর্ণনা আছে, ঠিক আছে? যে রোগের মধ্যে আছে হচ্ছে তোমার কি এইডসের কথা, ঠিক আছে? আমি হালকা পাতলা এখানে আলোচনা করছি, তোমরা অপকারিতা এবং অপকারিতা যখন বর্ণনা করবা, এত বেশি তো লেখার তোমাদের সময় নেই বা এত বেশি লিখবা না, তো নির্দিষ্ট যেমন ধরো মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে কয়েকটা রোগের কথা বলবা, বা এইডসের কথা একটু বলতে পারো, জিকা ভাইরাস, আমি যেগুলো বলবো একটু একটু বলতে পারো, ঠিক আছে? আমি পুরাটা একটু বুঝাই দিচ্ছি। দেখো প্রথম হচ্ছে এইডস রোগের কথা তোমাদের বই আছে। এইডস হচ্ছে হচ্ছে কি অ্যাকোয়ার্ড, অর্থাৎ অর্জিত। অ্যাকোয়ার্ড মানে কি অর্জিত, বা এজটা হচ্ছে মানে কোনো না কোনোভাবে সে অর্জন করছে, তার মধ্যে নিয়ে আসছে, যেটা হচ্ছে ইমিউনিটিকে, অর্থাৎ আমার ইমিউন সিস্টেমকে কী করে, ইমিউন দ্বারা বোঝাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, কী দ্বারা বোঝাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কী করবে, ডিফিসিয়েন্সি মানে হচ্ছে কি হ্রাস করবে, ঠিক আছে? এবং সিনড্রোম মানে হচ্ছে অবস্থা। 8 জন এইচআইভি বা এইডস আক্রান্ত রোগী বাংলাদেশে আছে। এরপর তোমরা বলতে পারো হচ্ছে ইভোলা ভাইরাসের কথা, কার কথা, ইভোলা ভাইরাস। তো ইভোলা ভাইরাস দ্বারা গঠিত রোগকে ইভিডি বা ইভোলা ভাইরাস ডিজিজ বলে। ইভোলার কারণ হচ্ছে ইভোলা ভাইরাস, নামকরণ হয়েছে কঙ্গুর ইভোলা নদীর নামে। দেখো কঙ্গুর মধ্যে এই এই ইভোলা নদীর তীরে প্রথম একজন কৃষক মারা গেছে, ঠিক আছে? এই নদীর তীরে এই রোগে আক্রান্ত হয়ে, ইবোলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে, সেজন্য ওই নদীর নাম অনুসারে এই ভাইরাসের নাম করা হয়েছে কি ইবোলা ভাইরাস। তাই ইবোলা মূলত একটা কিসের নাম, একটা নদীর নাম, ঠিক আছে? যে নদীর তীরে একজন কৃষক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে প্রথম। এখন এই রোগ হলে এটা মনে রাখি খুব ইম্পর্টেন্ট, দেহের কোষ ফেটে যায়, দেহের কোষ কি ফেটে যায়, ফলে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হয় চোখ নাক এবং কি দিয়ে, গলা দিয়ে কি হয়, রক্তক্ষরণ হয়। এবং সংক্রমণ কিভাবে হয়, স্পর্শের মাধ্যমে সংক্রমিত হতে পারে, অর্থাৎ একজন ব্যক্তি আক্রান্ত ব্যক্তিকে অন্য কেউ স্পর্শ করলেও তার মধ্যে এই ইভোলা ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে, এতটা বেশি মারাত্মক। তাই ইভোলা ভাইরাস, ভাইরাল ডিজিজ বা ভাইরাস ডিজিজ, এটা কি জন্য হয়, ইভোলা ভাইরাসের জন্য। ইভোলা নামটা আসছে কঙ্গুর ইভোলা নদীর নামে। এবং কি হয়, এটা হলে কোষ ফেটে যায়, দেহের কোষ ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় চোখ নাক গলা দিয়ে, এবং স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়ায়। তারপর হচ্ছে জিকা ভাইরাসের কথা, ঠিক আছে? এখন জিকা ভাইরাস তোমাদেরকে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, এখানে কিছু আমি লিখছিলাম, এটা হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস হচ্ছে জিকা ভাইরাস, জিকা ভাইরাস হচ্ছে এক ধরনের প্লাবি ভাইরাস। তো এগুলো মূলত কিছুক্ষণ আগে বলছি, ডেঙ্গু পড়ানোর সময় বাহক হচ্ছে এডিস মশকি, এডিস ইজেপ্টি এবং এডিস অ্যালবোফিকটাস, ওই ডেঙ্গুর মতোই, ঠিক আছে? এরা এগুলাকে কি করে, জিকা ভাইরাস মূলত এডিস মশাইরা কি করে সংক্রমণ ঘটায়। তো ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু ভাইরাস, তারপর হচ্ছে তোমার আছে জিকা ভাইরাস, তারপর হচ্ছে চিকনগুনিয়া ভাইরাস, একটা হচ্ছে পিতজ্বরের ভাইরাস, পিতজ্বরের ভাইরাস কি এক ধরনের কি প্লাবি ভাইরাস। তো
তো জিকা ভাইরাস মূলত জিকা নামটা কোত্থেকে আসছে যদি একটু দেখো, জিকা নামটা জিকা ফরেস্ট থেকে নামটা আসছে। কেন? কারণ এই জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে প্রথম জিকা ফরেস্টের রেসাস বানরের দেহে এই ভাইরাস প্রথম পাওয়া গেছে। তাহলে জিকা ফরেস্টের রেসাস বানরের দেহে এই ভাইরাস প্রথম পাওয়া গেছে, সেজন্য এই ভাইরাসের নাম হচ্ছে জিকা। জিকা শব্দটা হচ্ছে উগান্ডার শব্দ, উগান্ডার শব্দ জিকা অর্থ হচ্ছে ওভারগুণ বা অতিবৃদ্ধি। যদি অনেক বেশি ওই জিকা ফরেস্টের মধ্যে অনেক বেশি গাছপালা ওভারগ্রোন অর্থাৎ অনেক বেশি তোমার কি উদ্ভিদ জন্মায়, সেজন্য এই নামটা এদের নাম দেওয়া হয়েছে, এই ফরেস্ট বা বনের নাম দেওয়া হয়েছে জিকা। ঠিক আছে, জিকা মানে হচ্ছে কি অতিবৃদ্ধি, এখানে অনেক বেশি গাছপালা পাওয়া যায়। এখন জিকা হলে দেখো এটার মৃত্যুর হার কম, এটা একটু মনে রাখিও, মৃত্যুর হার কম, অর্থাৎ এটা ডেঙ্গু চাইতে কম ভয়াবহ। ওই জ্বর, র্যাশ, ওই যে লালচে র্যাশ, ব্যথা, জয়েন্টে মাসেলে আইস, ফুসকুড়ি উঠে, লালচে ফুসকুড়ি তোমাদেরকে বলছিলাম। ডেঙ্গুর মধ্যে যেগুলা সেগুলা সাধারণ ডেঙ্গু জ্বরে যে বৈশিষ্ট্যগুলো এগুলো এখানে পাওয়া যায় জিকার মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে নবজাতকে, এটা খুব ইম্পর্টেন্ট, নবজাতকে মাইক্রোসেফালি হয়। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, সেফাল মানে হচ্ছে মাথা, মাইক্রো মানে কি ক্ষুদ্র, মাইক্রো মানে কি এখানে মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট। ঠিক আছে, আর সেফাল মানে কি বোঝাচ্ছে, সেফাল মানে হচ্ছে মাথা। অর্থাৎ যদি কোনো মা, ঠিক আছে, কোনো গর্ভবতী মা যদি এই জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, দেখা যাচ্ছে সন্তান জন্মদানের পর তখন তার মাথাটা আকৃতিতে দেখা যায় ছোটো হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে মাইক্রোসেফালি। ঠিক আছে, তাহলে এটা একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো নিফা ভাইরাস। ঠিক আছে, নিফা ভাইরাসের গুরুত্ব হচ্ছে নিফা, পা দিয়ে মনে রাখবো হচ্ছে প্যারামিক্সু ভিরেডি গুত্র। এই ভিরেডি ভাইরাসের গুত্রের নামে শেষে এই ওয়ার্ডটা কিন্তু থাকবে, ভিরেডি। ঠিক আছে, তাহলে নিফা ভাইরাসের নিফা, পা দিয়ে মনে রাখবো কি প্যারামিক্সু ভিরেডি হচ্ছে কার গুত্র, নিফা ভাইরাসের গুত্র। গণ হচ্ছে হে নিফা ভাইরাস। ঠিক আছে, এরকম হবে HE, তারপর হচ্ছে নিফা ভাইরাস, এটা হচ্ছে তার গণ। ওই যে আমরা ফ্যামিলি বা গোত্র, যে আমরা শ্রেণীবিন্যাসে যে ধাপগুলা পড়ি, কিংডম, ফাইলাম, ঠিক আছে, ক্লাস, অর্ডার, তারপর হচ্ছে ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এগুলোর মধ্যে আমরা ফ্যামিলি এবং জেনাসের নামটা এখানে দেওয়া আছে বইয়ে, তোমরা এটা মনে রাখতে পারো। আর হচ্ছে নিফা ভাইরাস মূলত শুকরের দেহে প্রথম পাওয়া গেছে, এবং শুকরের দেহ থেকে বলা হচ্ছে ভাঁদুরের দেহের মধ্যে এটা সংক্রমিত হয়েছে। এবং ভাঁদুর যখন খেজুরের রস পান করে, তো ওই খেজুরের রসের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। তো শীতকালে দেখা গেছে খেজুরের রস পাওয়া যায়। ঠিক আছে, তো কাঁচা খেজুরের রস, অর্থাৎ এইমাত্র গাছ থেকে পেরে আনছে এরকম খেজুরের রস যদি কোনো ব্যক্তি খায়, তখন দেখা যাচ্ছে তার মধ্যে কি হতে পারে, নিফা ভাইরাস, সেও সংক্রমিত হতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে ওই খেজুরের রসকে আগে কে খাইছে বলো, এই খেজুরের রসকে আগে তোমার নিফা ভাইরাস এখানে এসে, সরি, ভাঁদুরে এসে এখানে তোমার এটা খাইছে, খাওয়ার ফলে কি, হ্যাঁ, খাওয়ার ফলে কি মানুষের মধ্যে এই ভাইরাসটা কি পড়বে, ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি, এটা একটু বুঝাই দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো এরপর হচ্ছে তোমার কি, এরপর হচ্ছে বার্ড ফ্লু। ঠিক আছে, এই বার্ড ফ্লুটা একটু মনে রাখিও, যে এটা একটু দেখো, বার্ড ফ্লু হচ্ছে কি জন্য, বার্ড ফ্লু ভাইরাস হচ্ছে H5N1, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটা সাব টাইপ। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের অনেকগুলো টাইপ আছে, H1N1, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে H5N1। এই H5N1টা কি করে, এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত একটা তোমার এই ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়। এই এইচ দ্বারা কি বোঝাচ্ছে, এইচ দ্বারা বোঝাচ্ছে হিমাগ্লোটানিন, ঠিক আছে, এন দ্বারা বোঝাচ্ছে নিউরামিনিডেস, এই দুইটা, এগুলো হচ্ছে কিছু প্রোটিন। ঠিক আছে, এগুলা এই ভাইরাসের সারফেসে পাওয়া যায়। তোমরা যে দেখছো করোনা ভাইরাসে বা স্পাইক প্রোটিন থাকে, তার ক্যাপসিডের মধ্যে বা এনভেলপের মধ্যে প্রোটিন থাকে, এই প্রোটিনগুলোও হিমাগ্লুটিনিন টাইপ 5 বলা হয় এটাকে বলা হয় নিউরামিনিডেস কি টাইপ 1। এই প্রোটিনগুলো কোথায় পাওয়া যায়, এই ভাইরাসের কোথায় পাওয়া যায়, সারফেসে পাওয়া যায়। তাইলে বার্ড ফ্লু হয় কার জন্য, H5N1 ভাইরাসের জন্য। এটা কাকে আক্রমণ করে, যেহেতু বার্ড বুঝতে পারতেছো, পাখিকে আক্রমণ করে, বিশেষ করে হাঁস এবং মুরগিতে। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে সোয়াইন ফ্লু ভাইরাস হচ্ছে H1N1, যেটাও ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটা সাব টাইপ। বার্ড ফ্লু হচ্ছে H5, এটা মনে রাখিও, N1 দ্বারা, আর সোয়াইন ফ্লু হচ্ছে কি H1N1 দ্বারা। ঠিক আছে, H দ্বারা হিমাগ্লুটিনিন, N দ্বারা নিউরামিনিডেস। এটা শুকর থেকে মানুষের মধ্যে প্রথম সংক্রমিত হয়েছে। আর সোয়াইন অর্থ হচ্ছে শুকর, সোয়াইন অর্থ কি শুকর, সেজন্য এটাকে বলা হয় সোয়াইন ফ্লু। ঠিক আছে, এরপর আছে হচ্ছে ভাইরাসের উপকারিতা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ভাইরাসের প্রতিষেধক টিকা
অনেক প্রতিষেধক টিকা প্রস্তুতিতে ভাইরাস ব্যবহার করা হয়, যেমন ধরো তোমরা করোনা ভাইরাসের টিকা দিছো, বেশিরভাগ টিকাই তো হচ্ছে কি করোনা ভাইরাসের দুর্বল একটা করোনা ভাইরাস তুমি তোমার শরীরে নিছো, বা করোনা ভাইরাসের কোনো একটা অংশ তোমার শরীরের মধ্যে তুমি ভ্যাকসিনের মাধ্যমে গ্রহণ করছো। কেন? তোমার ইমিউন সিস্টেমকে কী করার জন্য, এর বিরুদ্ধে শক্তিশালী করার জন্য, যদি সত্যিকারের কোনো করোনা ভাইরাস তোমাকে আক্রমণ করে যেন তুমি কি সেফ থাকতে পারো। তাহলে আমরা যে প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন নিই মূলত এগুলো মূলত হচ্ছে কিছু ভাইরাস আমাদের মধ্যে নিয়ে আসে। তাহলে প্রতিষেধক টিকা তৈরিতে, জন্ডিসের টিকা তৈরিতে, জন্ডিস বলতে এখানে বোঝানো হয়েছে মূলত হ্যাপাটাইটিস, ওই যে যকৃতের প্রদাহ, এই যে তোমরা দেখলা কিছুক্ষণ আগে হ্যাপাটাইটিস পড়ানোর সময় হ্যাপাটাইটিস বি ভাইরাস, এ ভাইরাসের টিকা আছে। তো এই টিকাগুলো কিন্তু হ্যাপাটাইটিস ভাইরাস দিয়েই কিন্তু কি করা হয়, তৈরি করা হয়। তাহলে ভাইরাস দিয়ে আমরা হ্যাপাটাইটিসের বা জন্ডিসের টিকা তৈরি করতে পারি। কলেরা, টাইফয়েড, আমাশয়, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ। এখন তোমরা জানো কিছু ভাইরাস আছে যেগুলোকে তোমরা বলো ব্যাকটেরিওফাস। এই ব্যাকটেরিওফাস ভাইরাসগুলো কিন্তু ব্যাকটেরিয়াকে কি করে, ধ্বংস করে, ঠিক আছে? সো ব্যাকটেরিয়াকে এই ধ্বংস করে, খেয়াল রাখো। তো এই যদি কোনো কারণে কলেরা, টাইফয়েড, আমাশয়, তো এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে, দেখা যাচ্ছে এদের ব্যাকটেরিয়াগুলোকে বাড়ার জন্য তোমার অনেক সময় কি ভাইরাসকে ব্যবহার করা হয়। কোন ভাইরাস? যে ভাইরাসগুলো তোমার কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। জিন প্রকৌশলে ব্যবহার করা হয় কাকে? ভাইরাসকে। কিভাবে জিন প্রকৌশলে ব্যবহার করে? তোমরা জানো হচ্ছে তোমার একটা ভাইরাস কি করে, যেমন ধরো আমরা টিটোফাস ভাইরাসের ক্ষেত্রে দেখেছিলাম, টিটোফাস ভাইরাস কি করেছিল, তার ডিএনএকে ইকোলাইয়ের ভিতরে কি করছে, তার ভিতরে যে ডিএনএ ছিল এটা ইকোলাইয়ের ভিতরে প্রবেশ করছে। তাহলে ভাইরাস কিন্তু ডিএনএকে অন্য কোষের মধ্যে প্রবেশ করার একটা ক্ষমতা আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী করে, একটা কাঙ্ক্ষিত ডিএনএকে বা সায়েন্টিস্টরা একটা ডিএনএ এখানে দিয়ে দেয়, এই ডিএনএকে অন্য কোষে প্রবেশ করানোর জন্য ব্যাকটেরিয়াকে ব্যবহার করে। ওই ব্যাকটেরিয়া কী করে তার যে কাঙ্ক্ষিত ডিএনএটা, যে ডিএনএটা তোমার গবেষকরা বা দিয়ে দিল এখানে, সেটা অন্য কোষের মধ্যে তারা ভাইরাসের মাধ্যমে প্রবেশ করে। তাছাড়া ক্ষতিকর ব্যাকটেরিয়ার অংশ, এই যে বললাম কিছু ব্যাকটেরিওফাস আছে যারা তোমার কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো ওই ভাইরাসগুলা, ব্যাকটেরিওফাস ভাইরাসগুলোকে ব্যবহার করা হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া কী করার জন্য, ধ্বংস করার জন্য। আর মনে রাখিও খরগোশের সংখ্যা কমানোর জন্য মেক্সো ভাইরাস কী করে ব্যবহার করা যায়। যেমন খরগোশ কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি করে। অস্ট্রেলিয়াতে দেখা যায় খরগোশের যদি সংখ্যা বেড়ে যায় তখন এই মেক্সো ভাইরাস ট্রান্সমিশনের মাধ্যমে বা সংক্রমণ করানো হয় এদেরকে, ফলে তারা মারা যায়। এছাড়াও তোমার ভাইরাসের উপকারিতা তো বললাম, এখানে ভাইরাসের উপকারিতার তোমার অপকারিতার মধ্যে তোমার আরও আছে হচ্ছে গবাদি পশুর মধ্যে, মানে পোষা প্রাণীর মধ্যে রোগ তৈরি করে, জলাতঙ্ক তৈরি করে। যেমন ধরো তোমার কুকুর বিড়ালের মধ্যে, ঠিক আছে, মানুষের মধ্যে জলাতঙ্ক তৈরি হয়। তা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ রোগ একটা আছে, যেটা হচ্ছে মুখে ঘা হবে, পায়ে ঘা হবে, যেটা গরুর খোরা রোগ বলে, গরুর মধ্যে হয়। তাহলে গবাদি পশুর মধ্যে বা পোষা প্রাণীর মধ্যে রোগ তৈরি করে, এটা কিন্তু অপকারিতার মধ্যে বলবা। আর হচ্ছে উদ্ভিদ দেহে রোগ তৈরি করে। তোমাদের বইয়ে কিন্তু একটা চার্ট আছে, দেখিও কোন ভাইরাস কোন রোগ তৈরি করে। ওই চার্টটা মানে কাইন্ডলি একটু পড়ে নিবা, ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার দেখো তাহলে আমরা ভাইরাস থেকে আসলে বাঁচার জন্য, ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করতে পারি, দেখো তোমাদের বই আছে ভ্যাকসিন ব্যবহার করতে পারো, ভ্যাকসিনেশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার কি অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করতে হয়। তোমাদের বইয়ে একটা অ্যান্টিভাইরাল ড্রাগের নাম আছে যেটা হচ্ছে এন্টারফেরন, ঠিক আছে, এন্টারফেরন, ঠিক আছে। এই এন্টারফেরন হচ্ছে, মনে রাখিও, এন্টারফেরন হচ্ছে একটা কি ড্রাগ, ইন্টারফেরন হচ্ছে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, ঠিক আছে। এটা তোমার ভাইরাসকে কি করতে পারে, নিষ্ক্রিয় করতে পারে। আশা করি তোমরা পড়ে নিবা ভাইরাসের পার্টটা খুব ভালোভাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা আজকের ক্লাসে যারা ছিলে এতক্ষণ পর্যন্ত, আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে স্যার মোবাইলের চার্জ শেষ। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, তো তোমরা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি আমাকে বলো, ক্লাস শেষ করে দিছি, দেখে একটু কথাবার্তা বলো। তোমাদের আসলে বই পড়বা, ঠিক আছে। আমি যত এখানে দেখাই দিই, ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার এখানে বুঝালেও তোমরা এগুলা বই পড়বা, বই পড়ে তারপর নোট করবা। বই না পড়লে, বই যেই স্যারের ক্লাস করো না কেন, বই যদি ভালো করে নিজে না পড়ো তাহলে কিন্তু সবসময় ফেলিরও হবা। সো সুন্দর করে বই পড়বা, বুঝে বই পড়ে নিজে নোট করবা, সুন্দর করে নোটগুলো সাবমিট করবা তোমরা আমার যে গ্রুপ আছে, আমার মোবাইলেরও চার্জ শেষ। আচ্ছা, তো নোটগুলো সাবমিট করবা গ্রুপে, তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাস দেবো। নেক্সট ক্লাস হতে পারে আগামীকাল, নাহলে শনিবারে নেব ইনশাল্লাহ। সো
সবাই বুঝছে, অনেকক্ষণ ধরে ক্লাসে ছিলে, প্রায় 14 জন ক্লাসে ছিলে, তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকিও সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।